হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি 26। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আই এম কোয়াইট ওয়েল বাই দ্য মার্সি অফ আল্লাহ। তো আজ আমি আছি তোমাদের সাথে জিদান ভাইয়া। আমরা আজকে শিখবো মূলত রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এত শত বিক্রিয়া, জীবনে কত বিক্রিয়া করছো তোমরা, ঠিক আছে? অনেক অনেক বিক্রিয়া আমরা জীবনে করছি, কিন্তু এই বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে, কোনটা থেকে কিভাবে হচ্ছে, কোন বিক্রিয়ার নাম কি, এই অধ্যায়ে এত বিক্রিয়ার নাম আসলে আমরা কনফিউজড হয়ে যাই যে কোন বিক্রিয়ার নাম কি। এই জিনিসগুলোই আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব। আরেকটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, দাঁড়াও 1 মিনিট। আমি আগে ক্লাসটা আমার নিজের আইডিতে শেয়ার করে দিই, এরপরে আমি তোমাদেরকে সারপ্রাইজটা দিব, ঠিক আছে? দাঁড়াও, নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করে দিয়েই তোমাদেরকে সারপ্রাইজটা বলি আমি। হ্যাঁ, আমি আমার আইডিতে ক্লাসটা শেয়ার করে দিছি। এখন তোমাদেরকে সারপ্রাইজের কথাটা বলি। তার আগে বলো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তোমরা সবাই। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কমেন্ট করে ভাইয়াকে লিখে দাও ক্লিয়ার। দেন আমি শুরু করতেছি। আজকে আমরা এই অধ্যায়ের এমন একটা টপিক শিখবো যেখান থেকে তুমি এসএসসিতে 100% ভাইয়া তোমরা লিখে রাখতে পারো কাগজে। তোমরা এখান থেকে অবশ্যই একটা সিকিউ কমন পাবা, ঠিক আছে? সেই চ্যাপ্টারটা হলো জারণ বিজারণ। চ্যাপ্টার বলবো না, টপিক্সটা কি? জারণ এবং বিজারণ। তো আমরা এখানে প্রায় ভুল করে থাকি। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক কি, বিজারক কি, কে জারিত হইছে, কে বিজারিত হইছে, এই সমস্ত জিনিসগুলা শুধু মাথার মধ্যে আউলায় যায়, তাই না? আমারও আউলাইতো যখন এসএসসিতে ছিলাম। ইভেন আমি যখন ইন্টারে পড়ি তখন এই জিনিসগুলো আমার মাথায় আউলায় যেত। কিন্তু আমি আশা করবো আমার স্টুডেন্ট যারা আছো, স্নেহের ছোট ভাইয়াপুরা, তোমাদের এই জিনিসগুলো জীবনেও ভুল হবে না আজকে যদি তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করতে পারো। আই গ্যারান্টি ইউ, ঠিক আছে? তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আজকের ক্লাসটা যদি তুমি কন্টিনিউ করতে পারো ধৈর্য ধরে, তাহলে এই জারণ বিজারণ নিয়ে জীবনে আর কোনোদিন কারো কাছে যাইতে হবে না যে জারণ বিজারণ বুঝতেছি না, এই কথাটা কাউকে বলতে হবে না। শুধু তোমার কন্টিনিউ করতে হবে আজকের ক্লাসটা, আর কিচ্ছু করতে হবে না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, দেখি আমাদের লাইভে কতজন জয়েন হইলে তোমরা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম পারভিন। তোমরা এখনো যারা জয়েন হওনি আমাদের লাইভটায়, দ্রুত জয়েন হয়ে যাও ভাইয়া পুরা। এবং যারা আমাদের লাইভটা এখনো শেয়ার করে দাওনি তারা দ্রুত শেয়ার করে দাও নিজেদের প্রোফাইলে। ওয়ালাইকুম সালাম রিয়াদ বন্ধু, ধন্যবাদ ফারুক। ওয়ালাইকুম সালাম নূপুর। আচ্ছা, আজকে মনে হচ্ছে আমাদের উপস্থিতি কম কেন? তোমরা একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও ভাইয়া পুরা। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে গেলেই আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, তোমরা যত দ্রুত জয়েন হয়ে যাবে আমরা তত দ্রুত ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। কারণ আমি বারবার বলতেছি ভাইয়া, এই ক্লাস থেকে আজকে তোমরা 15টা মার্ক শিওর তোমরা বোর্ড পরীক্ষায় পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ভরসা রাখো ভাইয়ের উপরে, তোমরা এই 15 মার্ক কমন নিয়ে আসতে পারবা। 15 মার্কের অ্যান্সার করে তোমরা একবারে 15 মার্ক বাসায় এসে নিয়ে আসতে পারবা যে আমি 15 মার্কের অ্যান্সার করে আসছি। এখান থেকে যত এমসিকিউ সিকিউ আছে সব আজকে এক ক্লাসেই আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা বলো আমরা শুরু করব কিনা। ওয়ালাইকুম সালাম আরমান। ওয়ালাইকুম সালাম রাশেদ। আচ্ছা, তোমরা যদি বলো তাহলে আমরা শুরু করতে পারি। তোমরা বললে আজকে আমরা শুরু করে দিব দ্রুতই। আজকের আমাদের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটু ধৈর্য ধরে খালি ক্লাসটা করতে হবে। আজকে আমি বলতেছি গ্যারান্টি দিয়ে, যারা এই ক্লাসটা করবা ইনশাআল্লাহ তারা ভাইয়াকে আর কোনোদিন ভুলতে পারবা না যে না ভাইয়া এই ক্লাসটা করাইছিল, আমাদের অনেক কিছু শিখাইছে ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিয়াম, তুমি কেমন আছো? আচ্ছা, শুরু করেন। অনেকেই লিখছে শুরু করেন। তাহলে কি আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি? এই ডিয়ার স্টুডেন্ট বলো, আজকের ক্লাসটা কি আমরা শুরু করে দিতে পারি? তোমরা যদি বলো শুরু করার কথা, দেন আমরা শুরু করে দিব আজকের ক্লাসটা। আচ্ছা, তাহলে অনেকেই বলতেছে শুরু করার কথা, তাহলে হয়তো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি এখন। আচ্ছা দেখো, আমরা সর্বপ্রথম এই অধ্যায়ে যে জিনিসটা পড়বো এটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তন, ঠিক আছে? এই যে পরিবর্তন, কিসের পরিবর্তন ভাই? এই পরিবর্তনটা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের মূলত দুই ধরনের পরিবর্তন হতে পারে। একটা ভৌত পরিবর্তন বলি আমরা, আরেকটাকে বলি রাসায়নিক পরিবর্তন। দেখো তো ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, দেখি আজকে আমরা পারি কিনা। ভৌত পরিবর্তন, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন।
যারা এখন ক্লাসটায় জয়েন হও নাই দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো, কারণ এই ক্লাসটা আজকে একবার মিস করলে আমার কিছু করার নাই, পরে তোমরাই বলবো যে ভাই ক্লাসটা অনেক জোসে ছিল কিন্তু আমরা লাইভে থাকতে পারিনি। রেকর্ডেড করবো, হয়তো রেকর্ডেড করে এরকম লাইভের মতো মজা পাওয়া যাবে না। যদিও ভৌত পরিবর্তন জিনিসটা কি, ভৌত পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ গঠন ঠিকই থাকে। অভ্যন্তরীণ গঠন কি থাকে? ঠিকই থাকে। অভ্যন্তরীণ গঠন ঠিক থাকে, ঠিক থাকে। বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে। আর রাসায়নিক পরিবর্তনটা অভ্যন্তরীণ, এই পদার্থের অভ্যন্তরীণ গঠনই একবারে চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হয়, অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হয়ে যায়, অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হয়। যেমন দেখো আমি যদি বলি এই যে এক টুকরা বরফ আছে তোমার কাছে, দেখো তো এক টুকরা বরফ, বরফ বরফ, এই বরফের সংকেত কি? নিশ্চয়ই তোমরা বলবা বরফ পানি থেকে যেহেতু বরফ হয়েছে তাহলে এই বরফের সংকেত হবে H2O, তাই না? H2O। এখন এই বরফকে যদি আমি তাপ দেই, কি দেই? আমি যদি হিট দেই তাহলে কি হবে? বরফ পানি হয়ে যাবে, পানি। আর এই পানির সংকেতটাও কি হবে? পানির সংকেতটাও নিশ্চয়ই H2O হবে, তাই না? H2O হবে। আবার যদি আমি পানিকে তাপ দিই তাহলে কি হবে বলো তো ভাইয়ারা? পানিকে তাপ দিলে বাষ্প হবে, বাষ্প। এই বাষ্পর সংকেতও কিন্তু H2O থাকবে, H2O। দেখো বাহ্যিক অবস্থার পরিবর্তন হইতেছে, ছিল বরফ হয়ে গেছে পানি, ছিল পানি হয়ে গেছে বাষ্প। এই যে বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু সবগুলার কিন্তু এই যে H2O, এই বরফের সংকেত H2O, পানির সংকেত H2O, বাষ্পের সংকেত H2O। তাহলে বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি ভৌত পরিবর্তন। এটা বুঝতে পারলে একটু লেখো ডান, আমরা রাসায়নিক পরিবর্তন শুরু করব। ধন্যবাদ রাকিব বন্ধু। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছো, বলো ক্লাসটা কেমন লাগতেছে? আজকে আমরা বললাম তোমাদেরকে, এই যে অনেক মানুষ আছে তো বলতেছি আজকের ক্লাসটা করবা। জীবনেও কোনোদিন কাকে জারক বলে, কাকে বিজারক বলে, কোনটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া, কে জারিত হয়, কে বিজারিত হয়, এই জিনিসগুলা জীবনেও ভুল হবে না। বিলিভ মি, আমাকে একটু বিশ্বাস করো ভাইয়া, এটার পরে একটু সময় দাও আমাকে, আমি একবারে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করে দিব তোমাদেরকে। তোমরা যদি ধৈর্য ধরে খালি একটু থাকতে পারো ক্লাসে, ঠিক আছে? দেন আমরা আসি অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তনে। তো আমি একটা রাসায়নিক যৌগ নিব, যে কোনো একটা যৌগ নিতে পারি আমি যদি ক্যালসিয়াম কার্বনেট নামক একটা যৌগ নিলাম, এটা একটা পাথর, ঠিক আছে, মার্বেল পাথর বলা হয়। এই মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দেই, দেখো কি হবে? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন দেখো ভাইয়া, এই ক্যালসিয়াম অক্সাইডের ধর্ম আর ক্যালসিয়াম কার্বনেটের ধর্ম আর ক্যালসিয়াম অক্সাইডের ধর্ম কিন্তু জীবনেও সেম না, আকাশ পাতাল পার্থক্য। এটা এক ধরনের যৌগ, এটা আরেক ধরনের যৌগ। আবার আমি যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেটের ধর্ম আবার কার্বন ডাই অক্সাইডের ধর্ম, ঠিক আছে, এই দুইটার ধর্ম কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এই দুইটার ধর্ম কখনোই কি হবে না? সেম হবে না। এই ক্ষেত্রে তোমরা দেখো অভ্যন্তরীণ গঠনই পরিবর্তন হয়ে যাচ্ছে যৌগগুলোর। ছিল ক্যালসিয়াম কার্বনেট, হয়ে গেছে ক্যালসিয়াম অক্সাইড, হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড। আরো তুমি এইভাবে অনেক যৌগ নিতে পারো, অনেক অনেক যৌগ আছে। তুমি পানিকে আদ্র বিশ্লেষণ করো, H2O, পানিকেও যদি তুমি আদ্র বিশ্লেষণ করো H+ হবে, OH- হবে। সেক্ষেত্রেও আদ্র বিশ্লেষণ করলেও দেখো ছিল পানি, এখান থেকে হয়ে গেছে H+ এবং হাইড্রোক্সিল মাইনাস। তো এই পানির ধর্মের সাথে হাইড্রোজেনের ধর্মের কিন্তু কোনো মিল নেই, আবার পানির ধর্মের সাথে হাইড্রোক্সিল মূলকের ধর্মেরও কিন্তু কোনো মিল নেই, ঠিক আছে? কোনো ধরনের এই দুটোর সাথে তুমি কম্পারিজন করতে পারবা না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ অভ্যন্তরীণ গঠনই পরিবর্তন হয়ে যাবে যৌগগুলোর। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। বুঝলে সবাই একটু কমেন্টে লেখো ডান। একটু বুঝলে সবাই কমেন্টে একটু ক্লিয়ার লেখো। এরপরেই আমরা আমাদের শুরু করব জারণ বিজারণ, সব থেকে ইন্টারেস্টিং টপিকস আজকের জারণ বিজারণ। আচ্ছা, ধন্যবাদ শাওন। ওয়ালাইকুম সালাম নাজনীন। আচ্ছা, এরপরে দেখো আমরা আজকে জারণ বিজারণ শুরু করব। তার আগে আমরা দেখি যে জারণ সংখ্যাটা কাকে বলে, এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। একটু বুঝলে সবাই ক্লিয়ার লেখো, এরপরে আমরা অন্য টপিকসে যাবো। আচ্ছা, অনেকেই লিখতেছি ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা আজকে যে টপিকসে যাব সেটা হচ্ছে জারণ বিজারণ। এখান থেকে তোমরা সবাই জানো, এটা তোমাদেরকে বলার কিছু নাই ভাইয়া,
তোমরা সবাই জানো যে জারণ বিজারণ থেকে একটা সিকিউ তোমরা পাবা। তো এই সিকিউটা যদি তোমরা এই 10 মার্ককে একবার নিশ্চিত করতে চাও তাহলে কি করতে হবে? অবশ্যই আজকের ক্লাসটা করতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে জারণ বিজারণের মধ্যে আমরা আগে দেখি জারণ সংখ্যা কাকে বলে, এটা জানতে হবে। আমরা যেহেতু জারণ বিজারণ করব, জারণ সংখ্যা। আচ্ছা, এই জারণ সংখ্যাটা হলো কোনো একটা মৌলের শেষ কক্ষপথে। হ্যাঁ, অনেকেই জয়েন হয়েছে আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা দেখো, আজকের ক্লাসটা একটু কন্টিনিউ করো। আচ্ছা, কোনো একটা মৌল, কোনো মৌল সর্বশেষ কক্ষপথের যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে বা ত্যাগ করার মাধ্যমে অন্য একটি যৌগে পরিণত হয় বা অন্য যৌগ গঠিত করে, ত্যাগ করার মাধ্যমে অন্য যৌগ গঠন করে, তাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা বলে। কি বললাম? কোন মৌল সর্বশেষ কক্ষপথের যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার মাধ্যমে অন্য একটি যৌগ গঠন করে, তাকে জারণ সংখ্যা বলে। এই জারণ সংখ্যা কিন্তু দুইটাই হইতে পারে, এটা প্লাসও হইতে পারে, আবার এটা কি হইতে পারে? মাইনাসও হইতে পারে, ঠিক আছে? জারণ সংখ্যাটা কি হইতে পারে? প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা আমাদের নতুন ক্লাস করতেছে তারা একটু কাইন্ডলি আমাদের ইকরা পাঠশালার পেজটাকে ফলো করে দিবেন, ঠিক আছে? আর আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকে, শুভকামনা আপনাদের জন্য। আমাদের ক্লাস করতেছেন, দেখেন ভালো লাগবে আমাদের ক্লাসটা অবশ্যই, ঠিক আছে? যেমন লিথিয়াম, আমি যদি বলি লিথিয়াম 3 এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, ও একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে একটা যৌগ গঠন করে, ঠিক আছে? বা লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এই যে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়, এর জারণ সংখ্যা আমরা কি বলতে পারি? +1। সেম ভাবে সোডিয়াম 11 এরও সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটাকে ত্যাগ করার মাধ্যমে এটা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, এর জারণ সংখ্যা আমরা বলবো কি? +1। তার মানে ইলেকট্রন কি করতেছে দেখো তো, ইলেকট্রন এখানে কি করতেছে? ত্যাগ করতেছে। ইলেকট্রনের ছাড়ন মানে কি আমরা জানি? জারণ। এরপরে দেখো ক্লোরিনের কথা যদি তোমরা চিন্তা করো, এই যে ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিন 17 এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে, আরেকটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি গঠন করবে? ক্লোরিন মাইনাস আয়ন গঠন করবে, এই যে ক্লোরিন মাইনাস। তাহলে এর জারণ সংখ্যা আমরা কি বলবো? -1 বলবো। এই যে এইটাই মূলত জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে ছোট্ট একটু পার্থক্য এইটাই, জারণ সংখ্যা প্লাস অথবা মাইনাস হতে পারে, কিন্তু যোজনী কখনো প্লাস মাইনাস হয় না। যোজনী সব সময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? কনস্ট্যান্ট বলতে আমি বুঝে দিচ্ছি প্লাস বা মাইনাস হয় না। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত যদি বুঝতে পারি সবাই একটু কাইন্ডলি কমেন্টে ডান লেখেন। আর এই জিনিসটা বলেন তো আমাকে, অ্যালুমিনিয়াম এর জারণ সংখ্যা কত হবে? অ্যালুমিনিয়াম আমি লিখে দিলাম, অ্যালুমিনিয়াম 27 এর জারণ সংখ্যা কত হবে? জারণ সংখ্যা কত? অ্যালুমিনিয়াম 27 এর জারণ সংখ্যা কত? এ নাম্বারে দিলাম আমি +2, বি নাম্বারে দিলাম আমি +1, সি নাম্বারে দিলাম আমি +3। এটা দেখি কে বলতে পারে, কমেন্টে শুধু এ বি সি লিখলেই হবে, তাহলে আমি বুঝতে পারবো। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে এটা, যে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? আচ্ছা, সবাই লিখছে, এই যে আমাদের 3 +3। আচ্ছা আচ্ছা, সুন্দর, ধন্যবাদ মাশরাফি। বলো অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত হবে? এ বি নাকি সি, কোনটা হবে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা? এগুলো যেভাবে করলাম আমরা ঠিক এইভাবে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যাটা কত? আচ্ছা, এই যে অনেকেই বলতেছে, আচ্ছা রাইফ বলছে 3, আচ্ছা 3 এ রাকিবও বলছে 3 অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা। আচ্ছা রিয়াদ বলছে 3। আচ্ছা বি হবে না, এই বি কে লিখছে এটা ফয়সাল। এই ফয়সাল, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কি +1? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ওই 3টাকে ছেড়ে দিবেও, ছেড়ে দিলে কি হবে? এই যে +3 হবে। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা এই যে সবাই, অলমোস্ট সবাই, এই যে মাশরাফিও লিখছে 3। আচ্ছা রাকিব, না রাকিব ভুল হয়েছে, 13 হবে না, 3 হবে। আচ্ছা বি কেন লিখতেছো তোমরা কয়েকজন? সি হবে।
আচ্ছা আমি কি বলছি, একটা মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে ওই মৌলটা শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করার মাধ্যমে একটা নতুন যৌগ গঠন করে, এটাকে আমরা বলবো জারণ সংখ্যা। যদি একটা মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন একটা থাকে ও একটা ছেড়ে দিবে, তাহলে জারণ সংখ্যা +1। যদি দুইটা থাকে তাহলে দুইটা ছেড়ে দিবে, তাহলে জারণ সংখ্যা +2। যদি তিনটা থাকে তিনটা ছেড়ে দিবে, তাহলে জারণ সংখ্যা +3। কিন্তু আমরা যদি হ্যালোজেনের কথা চিন্তা করি, হ্যালোজেনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে ওর 7টা ছেড়ে দেওয়া বেশি সহজ নাকি একটা গ্রহণ করা বেশি সহজ, আমাকে বলো তো। অবভিয়াসলি তোমরা বলবা একটা গ্রহণ করা অনেক বেশি সহজ 7টা ত্যাগ করার থেকে, তাহলে একটা গ্রহণ করবে। এই যে গ্রহণ করে দেখে এর জারণ সংখ্যাটা কি হয়, -1। সেম ভাবে ফ্লোরিন 9, এক্ষেত্রেও শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। ফ্লোরিন ওই একটা ইলেকট্রন কি করে, ওই একটা ইলেকট্রন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন 7টা ইলেকট্রন থাকে। ফ্লোরিন 9 প্রথমে থাকে 2টা, এরপরে 7টা, এরপরে ওই ফ্লোরিন আরেকটা ইলেকট্রন নিয়ে আমাদের কি তৈরি করে, এই যে ফ্লোরাইড আয়ন তৈরি করে। এটারও জারণ সংখ্যা -1। আশা করি সবাই বুঝতে পারছো, অ্যালুমিনিয়ামেরটাও সবাই পারছো। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত টপিকসে, যে জারণ বিজারণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখো আমরা মুছে দিলাম এই পর্যন্ত ভাইয়েরা। দেখো জারণ বিজারণ আমরা নির্ণয় করব। জারণ বিজারণ নির্ণয় করার জন্য তোমাদের বইয়ে একটা ছক দেওয়া হয়েছে, এই ছকটা একটু মুখস্থ করতে হবে। কোথায় গেল, একটা ছক ছিল বইয়ে জারণ বিজারণের জন্য, জারণ বিজারণ নির্ণয় করার জন্য, ঠিক আছে, জারণ সংখ্যা নির্ণয় করার জন্য বেসিক্যালি একটা ছক দেওয়া ছিল তোমাদের বইয়ে। আমি দেখতেছি এই ছকটা কোথায় পাওয়া যায়। আচ্ছা দেখো, এই যে জারণ বিজারণের জন্য তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, সুন্দর করে দেখো। ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক, অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক, মনে রাখবা। তাহলে এই ছকটা যদি তোমরা পড়তে পারো, মুখস্থ করতে পারো, বা যদি কারো মুখস্থ থাকে, আই হোপ তাদের জারণ সংখ্যা নির্ণয়ে কোনো সমস্যা হবে না। আমি তারপরে একটু লিখে দিচ্ছি ধাতুর জারণ সংখ্যা কত হয়। এই যে এটা দেখে লিখে ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক, ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক। তাহলে অধাতুর কি হবে, অধাতুর উল্টা হবে, অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক, অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক। এরপরে দেখো নিরপেক্ষ যৌগ বা মৌলের জারণ সংখ্যা কত হয়, নিরপেক্ষ। মুক্ত মৌলের জারণ সংখ্যা 0, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। আচ্ছা দেখো আমি একটু বুঝে আসি, ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক মানে আমরা কি বলতেছি, গ্রুপ 1 এ যারা আছে, গ্রুপ 1 এ তাদেরকে আমরা বলি কি, গ্রুপ 1 ক্ষার ধাতু, তাদের সবার জারণ সংখ্যা হবে +1। গ্রুপ 2 মৃৎ ক্ষার, তাদের সবার জারণ সংখ্যা হবে কত, +2 করে হবে। আর অধাতুর জারণ সংখ্যা কি ঋণাত্মক হয়, যেমন গ্রুপ 17 হ্যালোজেন যদি আমরা বলি, হ্যালোজেনের জারণ সংখ্যা কত হয়, -1 হয়। এরপরে দেখো মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 বলতে কি বুঝাইছে ভাইয়ারা, এই যে একটা মুক্ত মৌল, এই যে আমরা নাইট্রোজেন আঁকলাম, এই মৌলটা মুক্ত অবস্থায় আছে, কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, এই মৌলটা কারোর সাথেই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, ঠিক আছে, এই মৌলটা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই ভাইয়া। তার মানে এই মৌলের জারণ সংখ্যা তুমি বলবা 0। আবার আমি লিখলাম এই যে O2, এই যে সিঙ্গেল আছে না, সিঙ্গেল আছে, কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, দ্যাট মিন্স ও মুক্ত অবস্থায় আছে, ওর জারণ সংখ্যা 0। এখন যুক্ত থাকলে কি হইতে পারে আমরা একটু পরেই দেখব। দেখো সোডিয়াম ক্লোরাইড, এই যে যুক্ত থাকলে কিন্তু এই এক একটা মৌলের জারণ সংখ্যা 0 না, ঠিক আছে। দেখো সোডিয়ামের আমরা জানি গ্রুপ 1 এর মৌল, আর গ্রুপ 1 এর মৌল হইলে জারণ সংখ্যা +1 হয়, তাই না, অবশ্যই তো। এরপরে ক্লোরিন গ্রুপ কিসের মৌল বলতো, গ্রুপ 17 এর মৌল, হ্যালোজেন। আর আমরা জানি এই যে হ্যালোজেনের জারণ সংখ্যা কত হয়, -1, এই যে -1, আর -1 +1 কাটাকাটি করে কি হয়, 0 হয়। এই জন্য আমরা বলি যে একটা নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। দেখো নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0 হয় ভাইয়ারা। আমি আবারও বলতেছি, নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। যেমন আমরা এই যে নাইট্রোজেন বা অক্সিজেন, এগুলো সবগুলোই 0 0, এই যে 0, এই যে 0। এরপরে দেখো নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা, মোট জারণ, নিরপেক্ষ যৌগের পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা 0 হয়।
আচ্ছা, নিরপেক্ষ যৌগ মানে ওর মাথার উপরে কোনো চার্জ থাকবে না। অনেকেই বলতে পারো যে ভাইয়া নিরপেক্ষ যৌগ কাকে বলে? নিরপেক্ষ যৌগ মানে যে যৌগদের মাথায় কোনো চার্জ থাকে না ভাইয়া, তারাই নিরপেক্ষ যৌগ। যেমন আমি যদি লিখলাম যে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা নিরপেক্ষ যৌগ। বা আমি লিখতে পারি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এটা একটা মুক্ত যৌগ ভাইয়া। এরপরে কি লিখতে পারি আমি? পটাশিয়াম ক্লোরাইড KCl, এটা একটা মুক্ত যৌগ। তাহলে এই মুক্ত যৌগের পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা কি হবে? সবগুলার শূন্য হবে। টোটাল যৌগটার জারণ সংখ্যা শূন্য। এই টোটাল যৌগের জারণ সংখ্যা শূন্য, টোটাল যৌগের জারণ সংখ্যা শূন্য। দেখো তুমি হিসাব করে, এই যে সোডিয়ামের +1 আর এই যে ক্লোরিনের -1, এরপরে দেখো এই যে পটাশিয়ামের +1 গ্রুপ 1 এর মৌল, এই আবার ক্লোরিনের আমাদের -1, এগুলো কাটাকাটি করে কিন্তু জিরোই হয়ে যায়। এই জন্য আমরা বলছি নিরপেক্ষ যৌগের পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা শূন্য হয়। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমরা খুব দ্রুতই তোমার লাইভ থেকে যেও না। ঠিক আছে, লাইভে প্রথমে যে উপস্থিতি ছিলা এটাই থাকো, তাহলে আমার দেখবা যে আরো এনার্জেটিক হয়ে যাব ক্লাস নিতে। একটু ধৈর্য ধরো, আমরা এরপর ডিরেক্ট জারণ সংখ্যা জানার পরে আমরা জারণ বিজারণ বিক্রিয়া শুরু করে দিব। আজকে বেশি সময় নিব না, কারণ তোমাদেরও বেশি সময় নেই, সামনে টেস্ট পরীক্ষা, তাই না? আচ্ছা দেখো, এরপরে আধান বিশিষ্ট আয়নে পরমাণুর মোট জারণ সংখ্যা আধানের সমান। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা রুলস আছে আমাদের। আধান বিশিষ্ট যৌগে আধান বিশিষ্ট যৌগে ঠিক আছে, কি বলছে? আধান বিশিষ্ট যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান। পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা তাহলে আধান বিশিষ্ট যৌগে আমরা কি বলছি? পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা কার সমান হয়? আধানের সমান হয়। আধানের সমান। আচ্ছা, এই পর্যন্ত বলতে কি বুঝাইছে বলো? আমি তোমাদেরকে বলতেছি, যেমন সালফেট আয়ন একটা আছে, এই যে SO4 2-, দেখো তো এর মাথার উপরে একটা আধান আছে না? এটাকেই বলা হইতেছে আধান বিশিষ্ট যৌগ। এই আধান বিশিষ্ট যৌগের মোট জারণ সংখ্যা কত হবে ভাইয়া? এই যে SO4 দিয়ে তুমি দিবা এখানে -2। এরপরে আছে NH4, এই যে NH4+1 আছে। তাহলে এই যে একটা মাথার উপরে আধান আছে, তাহলে এই আধানটাকে কি করবা তুমি? আধানটাকে যখন লিখবা তখন এটাকে লিখবে, পুরোটার জারণ সংখ্যা হবে NH4 = +1। এইভাবে আমরা এই যে আধান বিশিষ্ট যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধানের সমান হয়। এই যে সবগুলোর জারণ সংখ্যা মোট আধানের সমান হবে। এরপর এখান থেকে বলতে পারে সালফারের জারণ সংখ্যা বের করো, অক্সিজেনের বের করো, এখান থেকে বলতে পারে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করো। আমরা একটু পরেই বের করবো, আর দুই একটা নিয়ম দেখিয়ে দিই, এরপরে আমরা জারণ সংখ্যা বের করবো। ঠিক আছে, আচ্ছা দেখো, নাফিস বলছে মুক্ত মৌল কোনগুলো ভাইয়া? মুক্ত মৌল হলো যেগুলো মুক্ত অবস্থায় থাকে, কারোর সাথে বিক্রিয়া করবে না। এই যে কারোর সাথে বিক্রিয়া করছে না, মুক্ত অবস্থায় আছে। এরপরে এই যে কার্বন, কারোর সাথে বিক্রিয়া করছে, মুক্ত অবস্থায় আছে। এরপরে অক্সিজেন, কারোর সাথে বিক্রিয়া করছে না, এটা মুক্ত অবস্থায় আছে। এদের জারণ সংখ্যা তুমি 0 লিখবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এইটুকু বুঝতে পারলে আমরা এরপরে নিচে আর দুই একটা নিয়ম লিখবো, এরপরে আমরা জারণ সংখ্যা নির্ণয়ে চলে যাব। আচ্ছা দেখো, তাহলে তুমি দেখবা যে ক্ষার ধাতুতে জারণ সংখ্যা, ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1। ক্ষার ধাতু কোনগুলা বলো? এই বলো, গ্রুপ 1 এ যেগুলো আছে ভাইয়ারা, এগুলা ক্ষার ধাতু। এরপরে তুমি 2 নম্বরে লিখবা মৃৎ ক্ষার ধাতুর জারণ সংখ্যা +2 হয়। এরপরে ধাতব হ্যালাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা, এই দেখো অধিকাংশ যৌগে, এটা সবথেকে ইম্পর্টেন্ট, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান বা জারণ সংখ্যা কি লিখবো? +1। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। কিন্তু ভাইয়া এখানে একটা কিন্তু আছে, বাট, এই যে বাট, এখানে একটা কিন্তু আছে, বাট ধাতব হ্যালাইডে, হ্যাঁ ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। কেন -1? এখনই দেখাচ্ছি, দেখো এই যে -1 হবে। দেখো ধাতব, আর এটা ধাতব হাইড্রাইড মানেটা কি?
ধাতুর সাথে যদি হাইড্রোজেন যোগ হয় তাহলে তাকে বলে ধাতব হাইড্রাইড ভাইয়ারা। এই যে ধাতুর সাথে কি কি ধাতু আছে বলো তো? এই যে সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের সাথে যদি একটা হাইড্রোজেন যোগ হয় এটাকে বলবো আমরা সোডিয়াম হাইড্রাইড। এরপরে পটাশিয়াম একটা ধাতু, পটাশিয়ামের সাথে যদি একটা হাইড্রোজেন যোগ হয় আমরা কি বলবো এটাকে? পটাশিয়াম হাইড্রাইড। এই সমস্ত যৌগে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হয়। কেন -1? কারণ তুমি জানো এই যে দেখো ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1, তার মানে সোডিয়াম তো ক্ষার ধাতু, এর জারণ সংখ্যা তো +1 হবে। আর আমরা জানি একটা নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা কত হয়? 0 হয়। তাহলে এই পুরাটাকে জারণ সংখ্যা যদি তুমি 0 করতে যাও তাহলে হাইড্রোজেনের কত হইতে হবে? অবশ্যই এটা যদি +1 হয় হাইড্রোজেনের অবশ্যই -1 হইতে হবে। হাইড্রোজেনের যদি -1 না হয় তাহলে পুরো যৌগটা তো 0 হচ্ছে না, তাই না? আমরা কি বলছিলাম দেখো তো, নিরপেক্ষ যৌগের পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা 0 হবে। তাহলে এটাকে 0 করার জন্য হাইড্রোজেনকে অবশ্যই -1 হতে হবে। আবার পটাশিয়ামের ক্ষেত্রেও দেখো, পটাশিয়ামের +1, তাহলে এই পুরো যৌগটার জারণ সংখ্যা তুমি 0 করতে গেলে হাইড্রোজেনের +2 বসাইলে হবে, +1 বসাইলে হবে? কোশ্চেন কালেও হবে না ভাইয়া। তাহলে হাইড্রোজেনের অবশ্যই -1, তাহলেই কেবল 0 হওয়া সম্ভব। বুঝাইতে পারছি আমি? আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ, এইটুকু বুঝে থাকলে তোমরা কমেন্টে একটু ক্লিয়ার লেখো। আমরা এখন চলে যাব জারণ সংখ্যা নির্ণয় করতে। এই বাচ্চারা এইটুকু বুঝে থাকলে কমেন্টে ক্লিয়ার লেখো, আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে যাব। এইটুকু বুঝে থাকলে কমেন্টে ক্লিয়ার লেখো, এইটুকু বুঝে থাকলে, ঠিক আছে? এইটুকু বুঝে থাকলে কমেন্টে ক্লিয়ার লেখো, আমি মুছে দিলাম। এরপরে আমরা যাব এখন হাইড্রোজেনের জারণ সংখ্যা, আমরা মূলত জারণ মান নির্ণয় করতে যাব এখন, ঠিক আছে? এইটুকু বুঝে থাকলে কমেন্টে ক্লিয়ার লেখো। তার আগে আরেকটা জিনিস দেখানি তোমাদেরকে, অধিকাংশ যৌগে এটা কিন্তু এমসিকিউতে আসে, আমি অনেকবার দেখছি এটা এমসিকিউতে আসছে। আমি 2020 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসি, তখন এখান থেকে একটা এমসিকিউ আসছিল, ঠিক আছে? অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো? -2। বাট সুপার অক্সাইড আর পার অক্সাইড নামে একটা কথা আছে, কেউ বলতে পারো? বলো তো। পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 কেন হয় আমি দেখাচ্ছি। আর পার অক্সাইড কোনগুলো? পার অক্সাইড হলো এই যে K2O2, এরপরে এরকম যেগুলো আছে Na2O2, এগুলোকে বলা হয় কি? পার অক্সাইড। আরেকটা আছে তোমাদের এখানে -1 কেন হয় এটা দেখাই দিই তোমাকে, কারণ এই পুরো যৌগটাকে কি হইতে হবে আমাকে বলো তো? K2O2, এই পুরো যৌগটা কিন্তু 0 হইতে হবে, তাই না? 0 কিভাবে হওয়া সম্ভব? তুমি যদি এখানে অক্সিজেনের -2 ধরো তাহলে 2 দুগুণা -4, আর পটাশিয়ামের +1, তাহলে 2 দুগুণা কত? +2। +2 কি কখনো -4 কে প্রশমিত করতে পারে, মানে 0 করতে পারে? অবশ্যই না। এই জন্য অক্সিজেনের এখানে -1 হতে হবে। -1 যদি হয় তাহলেই কেবল সম্ভব, কারণ পটাশিয়ামেরও +1, তাহলে দুইটা পটাশিয়ামের +2 হবে। এখানে দুইটা পটাশিয়াম আছে +2, দুইটা অক্সিজেন আছে -2, +2 -2 কাটলে এই যে 0 থাকে। এই জন্য পার অক্সাইড কোনগুলো? যেগুলো দুইটা মৌল থাকবে, প্রথমটাও 2 পরেরটাও 2, এটাকে বলবো পার অক্সাইড, ঠিক আছে? এই জন্য আমরা বলি যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। এটাই আসছিল আমার পরীক্ষায়, যে কোন অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থাকে। 2020 সালে তোমরা কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা ঢাকা বোর্ডে এরকম একটা এমসিকিউ পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সুপার অক্সাইডে -1। ধন্যবাদ সবাইকে যারা বলতে পারছো সুপার অক্সাইডে -1। দেখো সুপার অক্সাইডটা আমি একটু দেখাই দিই। সুপার অক্সাইডে অক্সিজেনের -1, ঠিক আছে? দেখো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হয়। কেন -1/2 হয় দেখি আমরা। সুপার অক্সাইড কোনগুলোকে বলে আগে এটা আমাদেরকে দেখতে হবে। যেমন সুপার অক্সাইড দেখো KO2 বা NaO2, এগুলা হলো সুপার অক্সাইড। এই যে KO2, NaO2 এগুলা সুপার অক্সাইড। এখন তুমি জানো এটা একটা মুক্ত মৌল, কারণ মাথায় কোনো আধান বা চার্জ নাই। যদি কোনো যৌগের মাথায় কোনো আধান বা চার্জ না থাকে তাহলে এটাকে আমরা কি বলি? মুক্ত যৌগ বলি বা নিরপেক্ষ যৌগ বলি। হ্যাঁ, তাহলে নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা আমরা জানি, আগেই দেখছি 0 হয়। তাহলে KO2 এটাকে যদি 0 বানাইতে চাও, তুমি তো জানো অক্সিজেনের পটাশিয়ামের +1, কেননা পটাশিয়াম একটা ক্ষার ধাতু, আর ক্ষার ধাতুর জারণ সংখ্যা কত হয়? +1 হয়। তাহলে +1 আছে, আর অক্সিজেন এখানে কত আছে বলো তো? অক্সিজেন 2। তুমি যদি এখানে অক্সিজেনের -2 দাও তাহলে -2 দুগুণা -4 হয়। -4 কি কখনো +1 কে প্রশমিত করতে পারে? আজীবনও না। তুমি যদি অক্সিজেনের -1ও দাও এখানে, তাহলে দুইটা আছে, তাহলে দুইটা অক্সিজেন -2 দুগুণ
-1 দুগুণ -2, এই -2 কখনো কি +1 কে 0 করতে পারে, প্রশমিত করতে পারে? অবশ্যই না। এই জন্য তুমি অক্সিজেনের কত দিবা ভাইয়া? -1/2 দিবা। এই যে -1/2 দিলে 2 দুগুণ, এই দেখো 2 × -1/2, 2 2 কাটাকাটি করো, তাহলে দেখো আমাদের কত থাকে, এখানে -1 থাকতেছে, এই যে -1 আর এই যে +1, এখন এইটা আর এটা কাটাকাটি যায় বেশ সুন্দর, এখানে একটা 0 আসতেছে। এই জন্য আমরা বলি সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো? -1/2, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করতে যাব, দেখি কেমন পারো। অনেক তো করলাম ভুকি-ঝুঁকি, অনেক ভুকি-ঝুঁকি করলাম, এবার আমরা ডিরেক্ট জারণ সংখ্যা নির্ণয় করতে যাবো। দেখি কে কেমন শিখলা ভাইয়ের কথা, তাহলে বুঝবো যে তোমরা ভাইয়ের কথা বুঝতে পারতেছো। আচ্ছা, এইটুক যদি বুঝে থাকো সবাই ক্লিয়ার লেখো, আমি এখন করতে দিব তোমাদেরকে, তোমরা করবো, আমি দাঁড়ায় থাকবো। এখন নিজে নিজে অনেক করছি ভাইরা, এখন আর আমি করবো না, আর করতাম না, ওই যে নোয়াখালী ভাষায় বলে না। আচ্ছা নাফিজ, ইটস এ গুড কোশ্চেন যে অক্সিজেনের জারণ মান ভিন্ন হওয়ার কারণ কি। আমরা সবসময় টার্গেট রাখবো যে যদি মুক্ত মৌল থাকে, সরি আমাদের যদি নিরপেক্ষ যৌগ থাকে, যেমন K2O2, এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে এটাকে আমাদের নিরপেক্ষ যৌগে আমরা জানি নিরপেক্ষ যৌগের সম্পূর্ণ জারণ সংখ্যা কত হয়? 0 হয়। তাহলে তুমি যদি এই সম্পূর্ণটাকে 0 করতে চাও, তাহলে এখানে অক্সিজেনের -1 না দিলে তুমি কখনো 0 করতে পারবা না। আবার এই যে KO2, এই ক্ষেত্রে ওইটাও একটা মুক্ত মৌল, হ্যাঁ, মুক্ত যৌগ বা নিরপেক্ষ যৌগ, তাহলে এটারও জারণ সংখ্যা, যেহেতু মাথার উপরে কোনো আধান নাই, এখানে সংখ্যা কত হয়? 0 হয়। তাহলে তুমি যদি এই সম্পূর্ণটাকে 0 করতে চাও, তুমি জানো পটাশিয়ামের +1, এখন অক্সিজেনের কত বসাইলে এটা 0 হবে? অবশ্যই তুমি যদি -1/2 বসাও, কারণ অক্সিজেন তো দুইটা আছে, সেই ক্ষেত্রেই কেবলমাত্র এটা 0 হওয়া সম্ভব। তাই অক্সিজেনের জারণ মান বিভিন্ন যৌগে বিভিন্ন রকম হয়। আই হোপ তুমি তোমার অ্যানসার পেয়ে। আচ্ছা, একটু টেকনিক্যাল এররের কারণে আমাদের হয়তো সামান্য একটু আটকে গেছিল, আমরা আবার শুরু করব। দেখো, এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। জারণ সংখ্যা, যৌগের জারণ সংখ্যা নির্ণয়, যৌগে মৌলের জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়। দেখো কিভাবে পারি, আমরা একটা ছোট্ট যৌগ দিয়ে শুরু করব, H2SO4। এই যৌগে আমি বললাম সালফারের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা কত? একটা আমি করে দেই, ঠিক আছে। তুমি জানো যে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়। কেন জানো? বইয়ে লেখা আছিল, প্লাস ভাইয়া বলছি, শুধুমাত্র ধাতব হাইড্রাইডে বাদে। হ্যাঁ, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের আবার -1। তাহলে এখানে হাইড্রোজেনের +1 কয়টা আছে? 2টা। দাও, 2 দ্বারা গুণ করে দাও, এরপর এটাকে যোগ করো। তুমি তো সালফারেরটাই বের করবা, সালফারের তো জানো না, এটাকে x ধরো, ধরলাম x, কয়টা আছে? একটা। 1 দিয়ে গুণ করে দিবা? না, 1 দিয়ে গুণ করে দেওয়ার কোনো দরকার নাই, একটা থাকলে আর গুণ করার দরকার নাই। এই যে x দিলাম, এরপরে প্লাস দাও। অক্সিজেনের কত? তুমি জানো অধিকাংশ যৌগে অক্সিজেনের -2, শুধুমাত্র সুপার অক্সাইডে -1/2 এবং পার অক্সাইডে -1। এটা একবারে রেয়ার, এটা তেমন একটা আসবে না তোমাদের এমসিকিউতে ছাড়া। দেখো, তাহলে এখানে অক্সিজেনের -2 কয়টা আছে ভাইয়া? 4টা। 4 দ্বারা গুণ করো, তাহলে এটা একটা মুক্ত মৌল, সরি বারবার মৌল বলে ফেলতেছি, এটা একটা নিরপেক্ষ যৌগ। কিভাবে বুঝলাম? মাথার উপরে কোনো চার্জ নাই, তাহলে সম্পূর্ণ যৌগের চার্জ কত হবে? মানে জারণ সংখ্যা 0 হবে। এবার দেখো, বা এখানে আসতেছে তোমার +2 + x, এখানে আসতেছে তোমার -2 দুগুণ -4 দুগুণ -8, এই যে -8 = 0, বা এখানে x - 8 = -2, এই যে প্লাস ছিল, বা তোমরা এখান থেকে লিখতে পারো, এই যে এটাকে, এখানে আছে +2, এখানে আছে কত? -8, তাহলে কাটাকাটি করলে কত থাকবে? x - 6 = 0, অতএব x = +6। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডে, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? +6। আশা করি তোমরা বুঝতে পারতেছো জিনিসগুলা। এই যে অনেকে তো আমার আগেই লিখে ফেলছে, আরে সর্বনাশ, এরা তো সবাই প্রো দেখা যায়, এদেরকে আমি কি পড়াবো বলো? একটা কঠিন যৌগ দিতে হবে এবার। হ্যাঁ, দেখি এবার কেমন পারো, তোমরা তো আগেই করে ফেলছো এটা, হ্যাঁ, আমার আগেই সবাই করে ফেলছে, এত প্রো। এবার দেখি কেমন পারো, দিয়ে দিব কঠিন একটা। ভাবছিলাম কঠিনটা পরে দিব, কিন্তু তোমরা এত প্রো, আমি তো জানতাম না। এবার করো, দেখি কত প্রো, কে কত প্রো। কিন্তু কেউ মুখস্থ বলবা না, খাতায় কলম নিয়ে খাতায় করেই বলবো। আমি টাইম দিব 1 মিনিট। K2Cr2O7, এটার নাম হলো পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটে আমি বললাম ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা কত? দেখি এটা কিভাবে বলতে পারো এবার, ঠিক আছে? কেমন পারো এটা? সবাই তো প্রো ছিলা, কেউ মুখস্থ বলবা না, বলো।
পটাশিয়াম ডাইক্রোমেটে। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন করে ভাইয়ারা বলতে হবে যে কত। এরপরে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় চলে যাব। এরপরে যারা গেছে ওরা তো আফসোস করতে করতে মরে যাবে, কারণ জারণ বিজারণ বিক্রিয়া আজকে তোমাদের যে টেকনিকগুলো আমি শিখাবো, এই টেকনিকগুলো আমি তো বললাম, বারবার বলতেছি, আমি গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ তোমরা অনলাইনেও কোনোখানে এই টেকনিক পাবা না। কারণ এগুলো আমি আমার ছাত্র জীবনে, এখনো ছাত্র আছি যদিও, এসএসসি লেভেলে ফেস করছি, ইন্টার লেভেলে ফেস করছি। ওই ধরনের অভিজ্ঞতা থেকে আমি নিজেই কি করছি, বিভিন্ন ধরনের রুলস বা টেকনিক ছোটোখাটো যেগুলো আমার এসএসসি ভাইয়াপুদের মনে রাখতে সুবিধা হয়, এরকম কিছু রুলস টেকনিক আমি আবিষ্কার করছি, ঠিক আছে, বইয়ের ভিত্তিতে। তো তোমরা যদি আজকে এই ক্লাস থেকে যাও তাহলে তোমরা এগুলো আর দেখতে পারবা না। দেখতে পারবা পরে রেকর্ডেড দেখবা, রেকর্ডেড দেখে কি লাভ? আমরা যে কমেন্টে এত অ্যান্সার নিচ্ছি তোমাদের আবার দিচ্ছি। আচ্ছা, অনেকেই লিখছে +6, দেখি কত হয়। আমরা জানি পটাশিয়াম এই পুরাটার মাথার উপরে কোনো চার্জ আছে না, নাই, তার মানে পুরাটা একটা কি নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা কত হয়? 0 হয়। তাহলে তোমরা লেখো পটাশিয়াম, পটাশিয়াম গ্রুপ 1 বা ক্ষার ধাতু, ক্ষার ধাতুর জন্য +1 হয়, +1 দুইটা আছে ইনটু 2, এরপরে দাও প্লাস। ক্রোমিয়ামের তো আমি জানি না, তাহলে আমি x ধরে নিই, কয়টা আছে? দুইটা আছে, তাহলে x ইনটু 2। এরপরে দেখো প্লাস। অক্সিজেনের আমরা জানি অধিকাংশ যৌগে অক্সিজেনের -2 হয়, কয়টা আছে? 7টা ইনটু 7, পুরাটা 0 ধরে নাও। বা দেখো এখানে +2 আসবে, এখানে +2x আসবে, এখানে -14 = 0। বা দেখো এখানে +2 আর এখানে -14, এটা করলে কত থাকবে? 2x - 12 = 0। বা দেখো 2x = 12 থাকবে, +12। হ্যাঁ, বা x = এই যে +12 ডিভাইডেড বাই এই 2, এদিকে যে ভাগ হয়ে যাবে 2 = +6। যারা 6 লিখছিলা তারা শুধুমাত্র যোজনী লিখছো। আমি বারবার বলছি জারণ সংখ্যাকে লিখতে হবে প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে, কারণ জারণ সংখ্যা শুধুমাত্র সংখ্যা না, এটা নির্দেশ করে যে ওই ইলেকট্রন ত্যাগ করছে নাকি ছাড়ছে। তুমি যে 6 লিখলা ভাইয়ারা, এটা যদি অন্য কোনো ভালো লেভেলের টিচার দেখে, সে কি বুঝবে এটা ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? কিভাবে বুঝবে? ও তো বুঝবে এটা একটা যোজনী। তুমি যদি ইলেকট্রন সামনে যে প্লাস দিয়ে লিখলা তাহলে বুঝবে ওই ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে, কিছু একটা বোঝা যাবে। কিন্তু তুমি শুধু 6 দিয়ে রাখলা, আমি কিছুই বুঝবো না যে এটা ইলেকট্রন গ্রহণ হয়েছে নাকি ত্যাগ হয়েছে, ঠিক আছে? সো জারণ সংখ্যা যখনই লিখবা তখনই সামনে সাইনটা ইন্ডিকেট করে দিবা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যারা যারা আমাদের ক্লাসে আজকে নতুন তারা একটু কাইন্ডলি আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের পেজে অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের এসএসসি 26-এর জন্যই তৈরি করা সব। এটা দেখলে আপনাদের অনেক উপকার হবে। আমাদের সবগুলো ভিডিও আপনাদের এসএসসি 26-এর ভিত্তিতেই তৈরি করা। ম্যাথের ক্লাস নিতেছে তোমাদের রিয়াদ ভাইয়া, এরপরে ফিজিক্সের ক্লাস নিতেছে, এরপরে আমাদের হায়ার ম্যাথের ক্লাস নিচ্ছে। সবগুলো আমাদের চ্যানেলে, আমাদের পেজে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইউটিউব লিঙ্কেও আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলেও আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি এইটার বলো, এইটার কেউ একজন বলো, এইটার বলে দিলে আমরা শেষ করে ফেলবো। এই বাচ্চারা এটা বলতে পারলে আমরা জারণ বিজারণ, এই জারণ সংখ্যা নির্ণয় শেষ। এরপর আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় যাব। এটার বলতে হবে KMnO4, KMnO4 এ Mn এর কত? কত মানে জারণ সংখ্যা কত, এটা বুঝাইছি। কত বলো? এটা বলতে পারলে আমি শেষ করে দিব। এটা বলতে পারলে আমি শেষ করে দিব। এটা বলতে পারলে আমরা জারণ সংখ্যা বিজারণ সংখ্যা নির্ণয় করা শেষ। জারণ সংখ্যা নির্ণয় করা শেষ। না মানসিব, আমাদের ব্যবসা শিক্ষার ক্লাসগুলো ভাই হয় না, শুধুমাত্র জেনারেল ম্যাথ করতে পারবা তুমি এখান থেকে, আর অ্যাজ ওয়েল অ্যাজ ইংরেজিটাও করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এটা বলতে পারলে আমরা শেষ করে দিব। এইখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত বলো? ম্যাঙ্গানিজের এ নাম্বারে দিলাম আমরা +6, বি নাম্বারে দিলাম আমরা +5, সি নাম্বারে দিলাম আমরা +7। আমি কিন্তু 3টা করে অপশন দিই, আমি 4টা অপশন দিব না। বলো কোনটা হবে, এ, বি নাকি সি? দেখি, এটা বলতে পারলে আমরা এরপর জারণ বিজারণ, জারণ সংখ্যা নির্ণয় শেষ করে জারণ সংখ্যা আমরা ইয়েতে যাব, জারণ বিজারণ বিক্রিয়ায় যাব। +7, ধন্যবাদ নাহিদ হাসান, বিগ থ্যাঙ্ক, ইউ ডিজার্ভ এ বিগ থ্যাঙ্ক। এই যে এদিকে অনেকে দিতেছে হাসান, +7। আর সব প্রো আমাদের ইকরা পাঠশালা স্টুডেন্ট, সব প্রো। প্রেমা কি গত ক্লাসে ছিল? আমাদের ইংলিশ ক্লাসে ছিল মনে হয়। হ্যাঁ, তোমার ভাইয়ের ক্লাসটায় ইসমাইল ভাই নিছিল যেটা। হ্যাঁ, তোমরা সবাই ছিল, আমাদের স্টুডেন্ট যারা আছো অনেক উপস্থিতি ছিল এখানেও, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপরে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় চলে যাবো আজকে, কারণ তোমরা সবাই এগুলো পারতেছো। এরপরে দেখো আমাদের সব থেকে হরর টপিকস,
সব থেকে হরর টপিকস। ওই যে ঠাকুমার ঝুলি ছিল না, গা ছমছম কখন কি হয়, এই যে দেখো কখন কি হয়, হরর টপিকস সব থেকে। জারণ বিজারণ কি হইতেছে, বিক্রিয়ায় কখন জারণ হচ্ছে কখন বিজারণ হচ্ছে, সবাই সি কমেন্ট করতেছে। আর সেরা সেরা স্টুডেন্ট, সব সেরা, সব প্রো। দেখো জারণ বিজারণ লিখতে গেলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে, এইটা একটু খেয়াল করে করো। আমি যেটা শুরু করবো আজকে, এটা তুমি কোনো অনলাইনে পাবা না, আমাদের এই প্ল্যাটফর্মে বাদে বা আমার আজকের এই ক্লাসটা বাদে অন্য কোনোখানে পাবা না তুমি। আমি যত সহজভাবে বোঝানো যায় তোমাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো জারণ এবং বিজারণ এরা হচ্ছে দুইটা প্রসেসের নাম, জারণ এবং বিজারণ, জারণ ও বিজারণ, জারণ এবং বিজারণ এরা কি বলতো? এরা হচ্ছে একটা প্রসেস, এরা হচ্ছে কি একটা প্রসেস, এরা একটা প্রসেস বা প্রক্রিয়া বলতে পারো তুমি, ঠিক আছে? আর জারক আর বিজারক এরা কিন্তু হচ্ছে আবার মৌল। জারক, জারক ও বিজারক, বিজারক এরা হচ্ছে মৌল। এগুলো একটু ধৈর্য ধরে বুঝো। এই পর্যন্ত যদি তোমরা না বুঝো এই জিনিসগুলো, ছোট্ট জিনিসগুলো, তাহলে আমি জারণ বিজারণ বিক্রিয়া যখন সলভ করবো তখন তোমরা কিছু ধরতে পারবে না ভাইয়া। মৌল, এরা হচ্ছে মৌল। জারক আর বিজারক এরা হচ্ছে মৌল। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি আমাদের স্টুডেন্টের কি অবস্থা। স্টুডেন্ট তো লাইফ থেকে কমতেছে, কেন কমতেছে এত? দেখো ক্লাস তো অনেক সুন্দর করে নিচ্ছি আমরা। দেখো জারণ মানে আরেকটা জিনিস, দেখো জারণ মানে ইলেকট্রনের স্থারণ। জারণ মানে কি? জারণ ইকুয়ালস টু ইলেকট্রনের স্থারণ, এটা সবসময় মনে রাখবা। জারণ মানে কি? ইলেকট্রনের স্থারণ। তাহলে বিজারণ মানে কি হবে? বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ হবে। ওটা মুখস্থ রাখার দরকার নেই, একটা মুখস্থ রাখলে আরেকটা এমনিতেই মুখস্থ থাকবে। জারণ মানে ইলেকট্রনের স্থারণ। এই তিনটা জিনিস মুখস্থ করলে তুমি আরেকটা জিনিস মুখস্থ করবা, যেটা হচ্ছে জাগ্রত বিধান। দেখো তার আগে একটু দেখো, জারণ ঘটায় বিজারক, এটা দেখো জারণ ঘটায়, জারণ ঘটায়, জারণ ঘটায় কে ঘটায়? বিজারক, বিজারক। আর বিজারণ ঘটায়, বিজারণ ঘটায়, বিজারণ ঘটায় জারক। কেন এরকম হয় জানো তোমরা? জারণ কেন বিজারক ঘটায়? তোমরা একটা জিনিস চিন্তা করো, যে শত্রু, তোমার যে শত্রু, তোমার শত্রু কি কোনোদিন নিজে নিজের ক্ষতি করবে? অবশ্যই না। যে তোমার শত্রু সে কিন্তু তোমার ক্ষতি করবে, ওর নিজের ক্ষতি করবে না। তাই যে জারক সে কিন্তু অন্যকে জারিত করবে, ঠিক আছে? নিজে কি হবে? নিজে বিজারিত হবে। এই জন্য আমরা বলতেছি জারণ ঘটায় কে? বিজারক। দেখো তোমরা আর একটু দেখলেই বুঝতে পারবা জিনিসটা ক্লিয়ারলি। তাহলে এই চারটা আমি আশা করি তোমরা মুখস্থ করতে পারছো। হ্যাঁ, এই চারটা একবার মুখস্থর মতো রাখবা তোমরা। আমি দেখি তোমাদের উপস্থিতিটা। এই যে জাবিজা একজন কমেন্ট করছে, জাবিজা অনেক সুন্দর সুন্দর ছন্দ আছে এগুলা, ঠিক আছে? আচ্ছা জাবিজা অনেক সুন্দর ছন্দ আছে, এগুলো আমি মুখস্থ করছিলাম। এরপরে দেখো আমি আরেকটা সুন্দর ছন্দ শিখাবো তোমাকে, জাগ্রত বিধান। দেখো জাগ্রত বিধান, জাগ্রত বিধান এটার মানে কি বলো? জাগ্রত বিধান এটা কোনোদিন দেখছিলা? আশা করি তোমরা অনেকেই দেখছো। এটা এটা নতুন না, হ্যাঁ, কারণ জারক, জাগ্রত বিধান দ্বারা বোঝায় জারক। জারক, জারক কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর বিজারক কি করবে? বিজারক এই যে দান করবে, দান। দান মানে কি বলতো? দান মানে ত্যাগ বা দান করবে। এইটুক জিনিস বলো, মুখস্থ করলে বলো। আরেকটা জিনিস মুখস্থ রাখবা, যে জারক কি হয় বলো? জারক নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। জারক, জারক নিজে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়, অন্যকে অন্যকে জারিত করে, জারিত করে। সেম ভাবে বিজারকেরটাও লিখতে পারবা না? বিজারক, বিজারক নিজে কি হবে বলো? নিজে কিন্তু জারিত হবে, জারিত হয়, অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে, বিজারিত করে। আচ্ছা এই জিনিসগুলো যদি তোমার মুখস্থ থাকে, জারণ বিজারণে তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। একটু বিশ্বাস রাখো। দেখো আমরা কতগুলো জারণ বিজারণ বিক্রিয়া সলভ করাবো, দেখবা তাহলে যে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় তুমি সিঙ্গেল একটাতে তুমি আটকাও কিনা। এই জিনিস কয়টা খালি মুখস্থ রাখলে তুমি দেখবা সিঙ্গেল একটা ওয়ার্ড তোমাকে আটকাইতে পারে কিনা। এই পর্যন্ত বুঝলে সবাই আমাকে একটু লেখো ক্লিয়ার। এরপরে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় চলে যাব, ঠিক আছে? না বুঝলে বলো, আমি আবারও শিখিয়ে দিব, কিন্তু ক্লিয়ার
হয়ে যাইতে হবে, কারণ বিক্রিয়ায় যাওয়ার সময় তোমরা আবার বলতে পারবা না যে ভাই এটা তো বুঝতেছি না, এটা তো পারতেছি না, এটা বলতে পারবা না। এই পর্যন্ত বুঝলে সবাই একটু ক্লিয়ার লেখো, আমরা বিক্রিয়ায় চলে যাব ভাইয়েরা। এই পর্যন্ত বুঝলে সবাই একটু ক্লিয়ার লেখো, আমরা বিক্রিয়ায় চলে যাব। এই পর্যন্ত বুঝলে সবাই একটু ক্লিয়ার লেখো, আমরা বিক্রিয়ায় চলে যাব খুব দ্রুত। একটু টিস্যু কোথায়? আচ্ছা, এই পর্যন্ত বুঝলে সবাই একটু ক্লিয়ার লেখো। হ্যাঁ, এই যে ক্লিয়ার, এই যে ক্লিয়ার। আরে সবাই প্রো। আচ্ছা, কবিতা জুই, এই যে ক্লিয়ার, সবাই ক্লিয়ার, নূপুর ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা মুছে দিলাম, আমরা এখন বিক্রিয়ায় যাব। লেটস গো টু রিঅ্যাকশন। হ্যাঁ, দেখি কিরকম বুঝলা। তাহলে রিঅ্যাকশনে চলে যাই আমরা। একটা আমরা রিঅ্যাকশন লিখবো। প্রথমে আমরা ছোট্ট রিঅ্যাকশন দিয়ে শুরু করবো। একবারে সব মুছে দিলাম, বোর্ড অল ক্লিন করে দিলাম। হ্যাঁ, ম্যাগনেসিয়ামকে আমরা H2SO4 এর সাথে বিক্রিয়া করাবো। এই দেখো, ম্যাগনেসিয়ামকে আমরা H2SO4 এর সাথে রিঅ্যাকশন করাবো। H2SO4, দেখো কি তৈরি হবে, এটার প্রোডাক্ট কি তৈরি হবে বলো? MgSO4। দেখো এই যে MgSO4 এটা তৈরি হবে, ঠিক আছে। এই যে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2 টা আলাদা হয়ে যাবে। দেখো H2 আলাদা হয়ে গেল। অনেক সময় তোমাকে পরীক্ষায় বিক্রিয়া দিয়ে দিবে, সমতা করা থাকবে না। তো জারণ বিজারণ করতে গেলে এই জারণ বিজারণ বিক্রিয়া সলভ করার টেকনিক একটা, প্রথমেই তুমি দেখবা বিক্রিয়াটা সমতা আছে কিনা। যদি দেখো বিক্রিয়া সমতা নাই, তোমাকে আগে সমতা করে নিতে হবে। অনেকেই কি করে, বিক্রিয়া দেখেই করা শুরু করে, পরে দেখে যে মিলতেছে না, ইলেকট্রন মিলতেছে না, তার মানে কি তুমি সমতা করো নাই। এটা দেখি তো সমতা আছে কিনা। ম্যাগনেসিয়াম একটা, এই সাইডেও উৎপাদেও একটা, হাইড্রোজেন দুইটা, উৎপাদেও দুইটা, সালফেট মূলকে একটা, উৎপাদেও একটা, তার মানে বিক্রিয়াটা অলরেডি সমতা করাই আছে, ঠিক আছে। আমরা শুধু বিক্রিয়াটা করলেই হবে। দেখো এই যে মুক্ত মৌল না ম্যাগনেসিয়াম, এখানে এর জারণ সংখ্যা কত? মুক্ত মৌল আমরা জানি 0, ঠিক আছে। এরপরে দেখো এখানে হাইড্রোজেনের কত? আমরা জানি অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়? +1 দিয়ে দাও, +1, এই যে +1। এখানে ম্যাগনেসিয়ামের কত বলো তো? ম্যাগনেসিয়ামের কিন্তু এখানে +2। কেন +2 জানো? কারণ এই সালফেট একটা মূলক, SO4 2-, এই সালফেট মূলকের যোজনই হলো তোমার 2- বা জারণ সংখ্যা কি 2-। তাহলে এটাকে পুরোটাকে 0 করতে গেলে ম্যাগনেসিয়ামের +2 হতে হবে, যেহেতু একটাই ম্যাগনেসিয়াম আছে। তাহলে ম্যাগনেসিয়াম এখানে হচ্ছে +2। আর এই যে হাইড্রোজেন, ও এখন কি একাই একটা মৌল না, মুক্ত মৌল, তাহলে ওর জারণ সংখ্যা কত হবে? এরা 0 হবে। এখন আমাকে বলো, এখানে দেখো জারণ বিজারণ কিভাবে চিহ্নিত করবে। আরেকটা ছোট্ট কথা দেখো, যে জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ হয়, জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ হয়, এটাও একটু নোটের সাথে লিখে রাখতে পারো, ওই কথাগুলোর সাথে। দেখো তো এখানে ম্যাগনেসিয়াম কত ছিল? 0। এইদিকে যায় কত হয়েছে? +2। তার মানে বেড়ে গেছে না জারণ সংখ্যা? জারণ সংখ্যা ছিল 0, হয়ে গেছে +2, বেড়ে গেছে না? আর বেড়ে যাওয়া মানে কি বলতো? বেড়ে যাওয়া মানে ওর জারণ হয়েছে। এই যে জারণ, আমরা বলতে পারি এইটুকু অংশ কি হয়েছে? জারণ। এই যে জারণ, এটা যদি জারণ হয় বাকিটা তো বিজারণ হবে, এটা জানা কথাই, ঠিক আছে। দেখো হাইড্রোজেনের আসছিল +1, এই দিকে হয়ে গেছে 0, তার মানে কমে গেছে। তুমি যদি একটা সংখ্যা রেখা টানো, এদিকে দেখো একটা যদি সংখ্যা রেখা টানো 0 1 2 3, -1 -2, এরপরে দেখো -3, তাহলে দেখো সংখ্যা রেখা কই গেছে? দেখো তো এই যে +1 থেকে 0 তে গেছে, এই যে +1 থেকে 0 তে গেছে, বাম দিকে গেছে না? তার মানে কি কমে গেছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা কমলে কি হয় আমরা জানি? বিজারণ। এই যে বিজারণ, এইটুকু বুঝছো কিনা? এরপরে আমাকে বলবা এখানে জারক কোনটা, বিজারক কোনটা, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখি, আচ্ছা অনেকেই লিখছে যে বুঝিনি। দেখো অচেনা শহর, ও লিখছে অনেকবার লিখছে বুঝিনি, তার মানে জিনিসটা তো ক্রিটিক্যাল। হ্যাঁ, ও অনেক বেশি বুঝতে পারে নাই। দেখো আমরা বলছিলাম মুক্ত মৌলের জারণ সংখ্যা দেখো 0 হবে, ম্যাগনেসিয়াম মুক্ত অবস্থায় ছিল, দ্যাটস ওয়াই জারণ সংখ্যা 0। আর অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়। আমরা লিখে দিছিলাম প্রথমে অচেনা শহর, তুমি হয়তো প্রথমে ছিল না, এই জন্য বুঝতে পারতেছো না জিনিসগুলো। তুমি প্রথম থেকে একটু দেখলে আশা করি বুঝে যাবা, ভিডিওটা পরে রেকর্ডেড দেখলে। দেখো তাহলে প্রথমে আমাদের কত ছিল? +1 ছিল হাইড্রোজেনের। এই যে হাইড্রোজেন মুক্ত, আমরা জানি অধিকাংশ যৌগে হাইড্রোজেনের +1, এই যে +1, আর এই যে এই জায়গায় হাইড্রোজেন মুক্ত হয়ে গেছে, তাহলে 0। এই যে জারণ সংখ্যা কমে গেছে, জারণ সংখ্যা কমলে কি হয়? বিজারণ হয়। আর জারণ সংখ্যা বাড়লে জারণ। তাহলে এটুকু হবে আমাদের জারণ বিক্রিয়া, এটুকু হবে আমাদের বিজারণ বিক্রিয়া। এখন আমাকে বলো যে কে এখানে জারক আর কে বিজারক, বলো আমাকে।
জারণ ঘটায় কে, আমি কি বলছিলাম, কে জারণ ঘটায়, বিজারক। তাহলে ম্যাগনেসিয়ামকে আমি কি বলবো, বিজারক। ম্যাগনেসিয়াম এখানে বিজারক। এগুলো কিন্তু টিক চিহ্নতে অনেক বেশি পরিমাণে আসবে ভাইয়ারা। তোমরা যে এই যে ক্লাস থেকে অনেকেই চলে গেছো, পরে এগুলো বুঝবা টিক চিহ্ন, পরে তো রেকর্ডেড করেই নিবা, কিন্তু তোমরা এত সুন্দর করে বুঝতে পারবা না রেকর্ডেডে হয়তো। এখন যেমন আমাকে সমস্যাগুলো জানাইতে পারতেছো। তাহলে জারণ ঘটায় কে বলো, বিজারক। তাহলে ম্যাগনেসিয়াম বিজারক, জারণ ঘটাইছে। আচ্ছা, যদি ও জারণ ঘটায়, দেখো ম্যাগনেসিয়াম যদি বিজারক হয় তাহলে ওর নিজের কি হবে, আমরা কি বলছিলাম, বিজারক নিজে জারিত হয়, জারিত হবে, নিজে জারিত হবে। ম্যাগনেসিয়াম নিজে নিজে জারিত হবে, জারিত হবে। আর অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারিত করে। দেখো তাহলে আমরা দেখলাম এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারক, সে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। সেম ভাবে দেখো হাইড্রোজেনের কি ঘটছে, দেখো তো বিজারণ না, তার মানে বিজারণ কে ঘটায় বলো তো, বিজারণ ঘটায়, জারক ঘটায় বিজারণ। ওই যে প্রথমে লিখে দিছিলাম যে জারক সে বিজারণ ঘটায়, তার মানে বিজারণ যেহেতু ঘটছে তার মানে হাইড্রোজেন এখানে জারক। দেখো হাইড্রোজেন এখানে জারক, জারক। ও নিজে বিজারিত হবে, কেননা যে জারক সে তো নিজেই, মানে যে ক্ষতি করে সে নিজের কি নিজের ক্ষতি করে না, অন্যের ক্ষতি করে। ক্ষতিকারক বস্তু, এটা মনে রাখবা যে ক্ষতিকারক বস্তু কখনো নিজের ক্ষতি করে না, অন্যের ক্ষতি করে। তাহলে হাইড্রোজেন একটা ক্ষতিকারক বস্তু, জারক একটা ক্ষতিকারক বস্তু, তাহলে কি ও নিজের জারণ ঘটাবে না, নিজে কিন্তু বিজারিত হবে। এই যে হাইড্রোজেন H2SO4 জারক, ও নিজে কি হবে, ও নিজে বিজারিত হবে, বিজারিত হয়। অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে। তার মানে তুমি দেখো এখানে যদি বলি কে জারিত হয়েছে, কি বলবা, আমি যদি বলি কে জারিত হয়েছে, তুমি বলবা যে এই যে ম্যাগনেসিয়াম জারিত হয়েছে। আমি যদি বলি কে বিজারিত হয়েছে, তুমি বলবা এখানে হাইড্রোজেন বিজারিত হয়েছে, এই যে নিজে বিজারিত হয়। আমি যদি বলি এখানে কে জারক, তাহলে কি বলবা, এখানে এই যে হাইড্রোজেন ও হবে বিজারক, আর জারক কে হবে, দেখো সরি হাইড্রোজেন হবে এখানে তোমার জারক, আর ম্যাগনেসিয়াম কি হবে, বিজারক। কেন, আমরা জানি এই যে জারণ বিক্রিয়া ঘটছে না, এইটুক জারণ বিক্রিয়া ঘটছে, আর জারণ বিক্রিয়া কে ঘটায়, যে বিজারক সেই জারণ বিক্রিয়া ঘটায়। তাহলে আশা করি একটু বুঝতে পারছো। এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া দেখবো এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দেখবো, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম পাপিয়া রহমান। আচ্ছা দেখো এরপরে আমরা দেখি তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, এটা পরীক্ষায় লিখতে হবে এইভাবে, জারণ অর্ধ বিক্রিয়া। এই যে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ কে ঘটায় আমাকে বলো তো, জারণ কে ঘটায়, বিজারক জারণ ঘটায় না। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া যখন লিখবা তখন তুমি বিজারকের কাছে যাবা। বিজারক কে, ম্যাগনেসিয়াম। লেখো ম্যাগনেসিয়ামকে, এই যে ম্যাগনেসিয়াম লিখলাম। ম্যাগনেসিয়াম কি ছিল, 0 ছিল। ওই সাইডে যায় কি হয়েছে দেখো তো, ওই সাইডে যায় ম্যাগনেসিয়াম কি হয়েছে, 2+ হয়েছে। এই যে Mg2+ হয়ে গেছে ম্যাগনেসিয়াম। তাহলে মাঝখানে কি এমন জিনিস ঘটনা ঘটছে যে ও 0 থেকে 2+ হলো, বলো তো এখানে মাঝখানে কি এমন ঘটনা ঘটছে, এটা একটু বলো দেখি আমাকে কাইন্ডলি কেউ। আচ্ছা একটু ফাস্ট করান বলছে। আচ্ছা সবাই তো ফাস্ট করলে ধরতে পারবে না নাহিদ, সবাই ফাস্ট করাইলে ধরতে পারবে না ভাইয়া। দেখো ফাস্ট করাইলে তো আমি এই চ্যাপ্টার আমার 1 ঘন্টা আধা ঘন্টায় শেষ দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এত ফাস্ট করাইলে কেউ বুঝতে পারবে না, ধরতে পারবে না জিনিসগুলো। আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন জিনিসগুলো বুঝতে পারে। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাসিবুল। আচ্ছা এরপরে দেখো তাহলে আমরা কি বলবো, এখানে 2টা ইলেকট্রন সে কি করছে, দেখো তো 2টা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে সে, -2 ইলেকট্রন। এই যে একটা কথা মনে রাখবা সারা জীবন, জারণ অর্ধ বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে, বিজারণ অর্ধ বিক্রিয়ায় ঠিক ওই কয়টা ইলেকট্রনই তোমার গ্রহণ করাইতে হবে, না হলে বিক্রিয়া হবে না। তাহলে চোখ বন্ধ করে ওই কয়টা ইলেকট্রন আগে লিখে দিবা। বিজারণ অর্ধ বিক্রিয়াটা আগে লেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখলাম আমি। বিজারণ কে ঘটাইছে বলো তো, বিজারণ ঘটাইছে। বিজারণ কার কাছে যাবা, জারকের কাছে যাবে। এই জারককে, এই যে জারক এখানে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের কাছে যাও। বিজারণ ঘটাইছে না, বিজারণ কে ঘটায়, জারকই কিন্তু বিজারণ ঘটায়, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের কাছে যাও তুমি। এই যে হাইড্রোজেন কি ছিল এখানে, H+ ছিল, H+ এই 2টা ইলেকট্রন তুমি এখানে গ্রহণ করাই দাও চোখ বন্ধ করে, যেহেতু 2টা ইলেকট্রন এখানে ত্যাগ করছে, এই 2টাকে গ্রহণ করাই দিবা, 2 ইলেকট্রন। তাহলে এখানে কি হবে, H+ যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে H0 হবে, দেখো তো H0 হবে। তাহলে কয়টা হাইড্রোজেন ছিল, 2টা হাইড্রোজেন। এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করছে না, তাহলে এই হাইড্রোজেনের সামনে একটা 2 দাও,
এই হাইড্রোজেনের সামনে একটা 2 দাও। এভাবেই তোমাদেরকে পরীক্ষায় বলবে যে দেখাও জারণ বিজারণ যুগপদ ঘটে, প্রমাণ করো। জারণ বিজারণ যুগপদ মানে হলো হয় জারণ হলেই বিজারণ হবে, আবার বিজারণ হলেই জারণ হবে। একটা হওয়া সম্ভব না কোনো সময়। একটা বিক্রিয়া শুধু জারণ হয়েছে এটা সম্ভব না। হয় জারণ হবে এবং জারণ হওয়ার পরপরই বিজারণ হবে, আবার নয় বিজারণ হবে এবং একই সাথে জারণও হবে। এটাকেই বলা হয় জারণ বিজারণ যুগপদ, মানে একটা ঘটলে শিওর আরেকটা ঘটবে। হ্যাঁ, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা বুঝতে পারলে আমি আরেকটা বিক্রিয়া যাব, তোমরা এবার আমাকে বলবা, আমি জাস্ট লিখবো। এই স্টুডেন্ট, এই পর্যন্ত বুঝলে সবাই কমেন্টে লেখো, ক্লিয়ার লেখো। এই পর্যন্ত বুঝতে পারলে সবাই কমেন্টে একটু ক্লিয়ার লেখো কষ্ট করে। এই পর্যন্ত যদি বুঝতে পারো কমেন্টে একটু ক্লিয়ার লেখো ভাইয়াকে। এই পর্যন্ত বুঝতে পারলে কমেন্টে একটু ক্লিয়ার লেখো বাচ্চারা, আমাদের ইকরা পাঠশালার বাচ্চারা সবাই কমেন্টে ক্লিয়ার লেখো। এই পর্যন্ত বুঝতে পারলে, বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারলে ক্লিয়ার লেখো। আমরা আরেকটা বিক্রিয়া যাব, যদি কারো কোনো সমস্যা থাকে আমরা আরেকটা বিক্রিয়া যাব, ইনশাআল্লাহ ওইটাই তোমরা সলভ হয়ে যাবে সমস্যা। একটা ছোট্ট বিক্রিয়া দিয়ে শুরু করবো আমরা। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, অনেকেই বলতেছো ক্লিয়ার। এবার আমরা একটা ছোট্ট বিক্রিয়া দিয়ে শুরু করবো, ঠিক আছে? হাইড্রোজেন সালফেট প্লাস ক্লোরিন। দেখো, হাইড্রোজেন সালফেট H2S প্লাস ক্লোরিন, একটা ছোট্ট বিক্রিয়া দিয়ে শুরু করবো। এটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে বুঝবে যে তোমরা অনেক কিছু বুঝছো, ঠিক আছে? HCl প্লাস সালফার, এইরকম একটা বিক্রিয়া দিলে এখন তুমি যদি প্রথমে এই বিক্রিয়া দেখে জারণার্থ বিক্রিয়া বিজারণার্থ বিক্রিয়া লিখতে যাও তাহলে কিন্তু ভাই ভুল হয়ে যাবে। কেন ভুল হবে জানো? তুমি আগে দেখতে বলছি যে বিক্রিয়াটা সমতা করা আছে কিনা। দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তোমার হাইড্রোজেন কয়টা? একটা। তোমার হাইড্রোজেন, তার মানে কি নাই? সমতা করা নাই। সমতা করতে হলে এখানে তোমার একটা 2 দিতে হবে। এখন দেখো সমতা হয়ে গেছে। 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন 2টা ক্লোরিন, একটা সালফার একটা সালফার, তার মানে এখন বিক্রিয়াটা সমতা আছে। এখন তুমি লিখতে পারো। দেখো তো, এই যে H2S, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো? তোমাদেরকে বলছি ধাতব হাইড্রাইড বাদে সব জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তাহলে এই যে +1, ঠিক আছে না? 2টা হাইড্রোজেনের +2 হবে, তাহলে সালফারের এখানে -2 হবে। ক্লোরিন মুক্ত অবস্থায় আছে, মুক্ত মৌলের জারণ সংখ্যা আমরা জানি 0। এরপরে দেখো, এই যে হাইড্রোজেন কার সাথে যুক্ত আছে? ক্লোরিনের সাথে যুক্ত আছে। তাহলে হাইড্রোজেনের কত? +1 আর ক্লোরিনের -1। আর এই যে সালফার এখানে কি আছে? মুক্ত আছে, তাহলে সালফারের 0। এরপরে দেখো, আমরা জানি জারণ সংখ্যা বেড়ে গেলে কি হয়? জারণ হয়। দেখো তো কার বেড়ে গেছে? হাইড্রোজেনের ছিল +1 আছে, ক্লোরিনের 0 ছিল, ক্লোরিনের -1 আছে। ক্লোরিনের কি বেড়ে গেছে? বলো তো আমাকে, ক্লোরিনের বেড়ে গেছে? না, ক্লোরিনেরও বাড়ে নাই। বাড়ছে কার? সালফারের কত হবে? -2 হবে, কারণ এই যে হাইড্রোজেন 2টা আছে, তাহলে 2 × 2, তাহলে ওই 2 কে প্রশমিত করতে -2 লাগবে, তাহলে সালফারের -2 ছিল, হয়ে গেছে 0। দেখো তুমি এই যে এখানে -2 থেকে 0-তে যাও, এই দেখো -2 থেকে সংখ্যা রেখায় তুমি 0-তে যাও, তুমি 2 ঘর ডানে গেছো, তার মানে তুমি বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, এটা বুঝাইছে বেড়ে গেছে। তাহলে এই যে বেড়ে গেছে, এখানে সালফারের জারণ সংখ্যা বেড়ে গেছে। বেড়ে গেলে কি? জারণ হয়েছে, সালফারের জারণ হয়েছে। এরপরে তাহলে বিজারণ হবে কার? দেখো তো, ক্লোরিনের বেড়ে গেছে না কমে গেছে? ক্লোরিন দেখো 0 ছিল, -1 হয়েছে। এই যে 0 থেকে -1, এই যে 0 থেকে -1 কোন দিকে গেছে? বাম দিকে। তার মানে ক্লোরিনের কি হয়েছে? কমে গেছে। কমে গেলে কি হবে বলো? কমে গেলে বিজারণ হবে। জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে বিজারণ হয়। এখন বলো আমাকে, জারণ কে ঘটায়? জারণ ঘটায় বিজারক। তাহলে এখানে জারণ ঘটাইছে কে বলো তো আমাকে? সালফার জারণ ঘটাইছে। তাহলে সালফার এখানে কি হবে? সালফার এখানে বিজারক হবে, বিজারক। সালফার এখানে বিজারক হবে। তাহলে ও যদি বিজারক হয় তাহলে নিজে কি হবে? নিজে বিজারিত হবে না, কিন্তু নিজে জারিত হবে। নিজে জারিত হয়, জারিত হয়। আর অন্যকে কি করে? অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে। এরপরে দেখো ভাইয়েরা, এই যে এখানে আমাদের জারণ বিক্রিয়ায় আসো। কে জারণ ঘটাইছে বলো তো? এখানে বিজারণ বিক্রিয়া আসো। বিজারণ কে ঘটাইছে? ক্লোরিন। তাহলে বিজারণ কে ঘটায় বলো তো? বিজারণ কিন্তু জারক ঘটায়। আমরা বলছিলাম জারক ঘটায় বিজারণ আর বিজারক ঘটায় জারণ। তাহলে এখানে বিজারণ ঘটাইছে ক্লোরিন, তাহলে ক্লোরিন এখানে জারক, ক্লোরিন জারক। তাহলে সে নিজে কি হবে? নিজে বিজারিত হবে কিন্তু, ঠিক আছে? নিজে কি হবে না? জারিত হবে না, নিজে বিজারিত হবে, বিজারিত হয়।
অন্যকে কি করে, জারিত করে। কারণ আমরা কি বলছি, ক্ষতিকর জিনিস নিজের ক্ষতি করে না, অন্যের ক্ষতি করে। তাহলে অন্যকে জারিত করে, জারিত করে। এরপরে কুইজ দিব, দেখি কুইজ কয়জন পারো এটা করানোর পরে, ঠিক আছে। এরপরে দেখো আমরা সবগুলো পারলাম। আমরা দেখলাম কে এখানে জারক, আমরা দেখলাম কে এখানে বিজারক, আমরা দেখলাম কে জারিত হয়, আমরা দেখলাম কে বিজারিত হয়, আমরা দেখলাম কে অন্যকে জারিত করে, কে অন্যকে বিজারিত করে। আশা করি সবাই বুঝতে পারছো। উপস্থিতি অনেক কম হয়ে যাচ্ছে, ব্যাপার না, ঠিক আছে। আমাদের যে কয়জন স্টুডেন্ট আছে এই কয়জনকে নিয়ে আমরা চলতে থাকবো। আচ্ছা দেখি এরপরে জারণ অর্ধ বিক্রিয়াটা লেখো তো তোমরা। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। আচ্ছা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কি ঘটায় বলো তো ভাইরা? জারণ ঘটায় কিন্তু বিজারক। জারণ কি ঘটায়? তাহলে জারণ অর্ধ বিক্রিয়া যখন লিখবা তখন তুমি বিজারকের কাছে যাবা। বিজারক কি? এই সালফেট, হ্যাঁ এই সালফার S2 মাইনাস, এটা হইছে বিজারক আমাদের, ঠিক আছে। জারণ লিখতেছি আমরা, বিজারকের কাছে যাব। তাহলে এখানে কি হয়েছে, জিরো হয়েছে সালফার। তাহলে মাঝখানে কি এমন জিনিস হয়েছে যে জিরো হয়ে গেছে? দুইটা ইলেকট্রনও বাদ দিয়ে দিছে, 2 ইলেকট্রন। তাহলে এই যে এখানে হলো আমাদের জারণ। তাহলে জারণ আমরা যদি বলি বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে কি হবে বলো? তাহলে বাদ বাকি আগে তুমি +2 দিয়ে নাও এখানে, +2 ইলেকট্রন। কারণ আমরা জানি জারণ বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রনের ছাড়ন ঘটে, বিজারণ বিক্রিয়ায় ঠিক ওই কয়টা ইলেকট্রনেরই গ্রহণ ঘটে, তাই না? তাহলে দেখো এখানে দুইটা ইলেকট্রন ছাড়ছিল, আমরা আগে চোখ বন্ধ করে ওই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে দিলাম। আমরা আর কিছু দেখবো না দিন দুনিয়ার। এরপরে আমরা দেখবো কি করা যায়। দেখো তুমি লিখতেছো বিজারণ, বিজারণ কি ঘটায়? জারক ঘটায়। জারকের কাছে যাও, জারক কি আছে? এই যে ক্লোরিন। তাহলে দেখো দুইটা ক্লোরিন, 2Cl, দেখো কি ছিল, 0 ছিল, 2Cl0। তাহলে দুইটা ইলেকট্রন খাইছে, তাহলে কি হবে বলো? 2Cl মাইনাস হবে। দেখো কত সুন্দর জিনিস। এর পরেরটা দিই, এটা তোমরা একটু করে আমাকে বলো কোনটা জারক কোনটা বিজারক। তোমরা যদি করতে পারো আমি বুঝবো যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা বিক্রিয়ার ধরনে চলে যাব। আচ্ছা এই পর্যন্ত বুঝলে তোমরা একটু ক্লিয়ার লেখো, এরপরে আমরা চলে যাব অন্য একটায়। এই পর্যন্ত হইলে তোমরা একটু ক্লিয়ার লেখো, এই পর্যন্ত হইলে তোমরা একটু ক্লিয়ার লেখো ভাইয়ারা, আমরা অন্য একটায় চলে যাব। আচ্ছা এই যে এটার জন্য পারভেজ হাসান লিখছো, এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, ঠিক আছে। এটা একই যৌগের জারণ হবে, একই যৌগের বিজারণ হবে। দেখো ক্লোরিন তুমি লিখছো, ক্লোরিন দুইটা আছে, তাহলে ক্লোরিনের -1, তাহলে এখানে Hg এর কত হবে? Hg এর তোমার এখানে +2 হবে অবশ্যই। এই দেখো Hg এর +2 থেকে এই সাইডে আবার তোমার বিক্রিয়ক সাইডে, এই যে উৎপাদ সাইডে Hg এর কত হয়েছে? +1 হয়েছে। আবার Hg এর 0 থেকে এখানে কত হয়েছে? 1 হয়েছে। একই মৌলের জারণও ঘটছে, বিজারণও ঘটছে এখানে। আচ্ছা দেখো আমাদের একটু নেট সমস্যা হয়েছিল, তো এখন ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমরা দেখি একটু বুঝতে পারলে আমরা আরেকটা বিক্রিয়া যাব। এটাকে আমাকে একটু বলে জানাও এটায় কি হয়েছিল, ঠিক আছে। কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে, এগুলো তোমরা সব বলবা এবার নিজেরা। এটা তোমরা বলবা, এটা আর আমি বলবো না, আমি তোমাদেরকে করতে দিব, তোমরা জাস্ট আমাকে জানাই দিবা। দেখো SnCl2 SnCl2 plus Cl2 SnCl4 Cl2 SnCl4। এখন আমাকে বলো এটাতে কে জারিত হয়েছে। আমি তোমাকে জারণ বিজারণটা দেখিয়ে দিচ্ছি। এখানে -1, তাহলে এখানে হবে +2, এখানে হবে 0, এখানে -1, তাহলে -4, তাহলে এখানে হবে +4। তাহলে দেখো জারণ সংখ্যা বেড়ে গেছে কোথায়? এই যে 3 এর জারণ সংখ্যা বেড়ে গেছে, তাহলে জারণ হবে এখানে জারণ। আর এই দেখো ক্লোরিন 0 থেকে কত হয়েছে? -1, কমে গেছে, তাহলে এখানে হবে কি? বিজারণ। এখানে আমাকে তোমরা বলো, এইখানে আমি একটা প্রশ্ন দিতেছি তোমাদেরকে, কুইজ, এটা দেখি কয়জন পারো এই কুইজের অ্যান্সার দিতে। আজকে দেখবো কয়জন পারে, অনেক তো ক্লাস করলাম। এই কুইজের কোনটি জারিত হয়েছে, কোনটি জারিত হয়েছে, কোনটি জারিত হয়েছে, কোনটি জারিত হয়েছে।
এ বি সি, আমি তিনটা অপশনই দিই, ঠিক আছে। SN4 প্লাস SN2 প্লাস SN4 প্লাস SN2 প্লাস আরেকটা আছে আমাদের Cl2। এই যে কোনটি জারিত হয়েছে বলো, সঠিক অপশন কোনটা, এ বি নাকি সি? অনেক তো করাইলাম জারিত, একটু মাথাটা একটু খাটাও ভাইয়ারা নিজেরা। দেখো তোমাদেরকে আজকে অনেক ডাউটফুল একটা জিনিস আমি ক্লিয়ার করে দিছি, এইরকম ক্লিয়ার আমাকেও এসএসসি থেকে করে দেয় নাই আসলে, কি বলবো, ঠিক আছে, যদিও বলা ঠিক না। দেখো আমাকে বলো এখানে কে জারিত হয়েছে, ঠিক আছে, জারিত হলো কে, আমাকে এটা বলো যে কে জারিত হয়েছে, অ্যান্সারটা বলো, এ বি সি এর মধ্যে কোনটা হবে? দেখি আমরা আজকের বিজয়ী কে। আচ্ছা মায়ামণি, এটা আমাদের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া, বলো আমাদেরকে কে জারিত হয়েছে, এখানে জারিত হয়েছে কে? একটু কমেন্টগুলো আসতে হয়তো একটু দেরি হবে, আমরা একটু অপেক্ষা করি, দেখি কমেন্টগুলো আসুক ততক্ষণ। জারিত হলো কে এখানে আমাদের? বি। কে দিছে অ্যান্সারটা? বি, প্রেমা। এই ওর জন্য একটা হাততালি দাও সবাই, নাকি দিবা না? একটু হাততালি দিয়ে দাও, যদিও শব্দ শুনতে পাবো না। সি কেন হবে? এই ফয়সাল, সি কেন হবে? আচ্ছা আরিফ, বি। আচ্ছা বি, রাসেল মিয়া, বি, সাবাস। আচ্ছা সাবাস, একজন শুধু ভুল করছে, সি লিখছিল। আচ্ছা দেখো তাহলে আমাদের বি হবে সঠিক অ্যান্সার, বি হবে। কেন বি হবে? দেখো তো জারিত কে হয় বলো, এই যে এখানে জারণ ঘটছে, জারণ কে ঘটায়? জারণ ঘটায় কিন্তু বিজারক, তাহলে টিন একটা বিজারক, ও বিজারক, বিজারক। আর বিজারক নিজে কি করে বলো তো? বিজারক নিজে কিন্তু জারিত হয়, অন্যকে বিজারিত করে, তার মানে টিন এখানে SN2 প্লাস, এই যে SN2 প্লাস, এই যে SN2 প্লাস, SN2 প্লাস জারিত হয়েছে। তাহলে যদি বলি কে বিজারিত হয়েছে, আমাকে একটু বলতে পারবা কে বিজারিত হয়েছে? বাকি যেটা আছে ওইটাই বিজারিত হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ বি হবে মনে হয় না, বি হবে নাকি? আচ্ছা অনেকেই তোমরা বুঝতে পারছো, তার মানে আমি যতক্ষণ পরিশ্রম করলাম তোমাদেরকে একটা ওয়ার্ড হলেও শিখাইতে পারছি, এটাই আমার আজকের সার্থকতা, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় দেখবা, একটু প্রশ্ন কঠিন হলেই দেখবা বলবে একটা বিক্রিয়া দিয়ে এখানে কোনটি জারক, এখানে কোনটি বিজারক, নিচে কোনটি জারিত হয়েছে, নিচের কোনটি বিজারিত হয়েছে, তখন কিন্তু আমার এই কনসেপ্ট কাজে লাগবে ভাইয়া। আজকে যারা এইগুলো করবে না তাদেরকে পরে আবার রেকর্ডেড করতে হবে, তুমি আজকে করো আর 2 দিন পরে করো, আমার কাছে করো আর অন্য জায়গায় যা করো, করতেই হবে এই টপিক্সটা। হ্যাঁ তার থেকে ভালো আমাদের এখানে করেই যাইতে একবারে। আচ্ছা দেখো এরপরে তাহলে আমরা জারণ বিজারণ আমাদের চলে গেল, এরপরে আমরা দেখবো জারণ বিজারণ টপিক যাওয়ার পরে এরপর আমরা দেখবো অনেক রকম বিক্রিয়া আছে আমাদের, এই বিক্রিয়াগুলো আমরা দেখবো। তার আগে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিব আমি, এটা তোমরা বাড়ির কাজ, ঠিক আছে, এটা একটু তোমরা সলভ করে আমার ইনবক্সে দেখাবা, অথবা আমাদের পেজে তো দেখাইতে পারবো না, পেজে রিপ্লাই দেওয়ার সময় হবে না, আমার ইনবক্সেই পাঠাবা একটু কেউ পারলে। হ্যাঁ দেখো FeCl3 SnCl2, এটা উৎপন্ন হবে কি SnCl4 প্লাস FeCl2, এটা 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 HW থাকবে, এটা আমার ইনবক্সে পাঠিয়ে দিবা তোমরা করে, না বুঝলে আমি বুঝাই দিব, ঠিক আছে। এটা HW থাকলো, HW। এরপরে আমরা অন্যটায় যাবো, এটা একটু স্ক্রিনশট দিয়ে তুলে নাও। HW থাকে, এখানে কিন্তু সমতা করতে হবে, সমতা করে দেন জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, কে জারক কে বিজারক চিহ্নিত করতে হবে, কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে এটাও চিহ্নিত করতে হবে, তারপরে আমাকে দেখাবা। আচ্ছা এই যে পারভেজ বারবার একটা রিঅ্যাকশন দিতেছো, ঠিক আছে, এটা কি তোমাদের বইয়ে আছে? এটা হচ্ছে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। হ্যাঁ ডিসপ্রপোর্শনাল মানে এখানে একই মৌলের জারণও ঘটে আবার একই মৌলের বিজারণও ঘটে, একই মৌলের জারণও ঘটবে একই মৌলের বিজারণও ঘটবে, ঠিক আছে। দেখো আমি তোমাকে লিখে দিতেছি HgCl2 লিখছিল না, HgCl2 প্লাস কি ছিল যেন, HgCl2 প্লাস Hg প্লাস Hg2Cl2 প্লাস Hg2Cl2। দেখো এখানে কাজ কি হয়, এই যে ক্লোরিনের -1 না, তাহলে দুইটা আছে, তাহলে -2, তাহলে এর কত হবে? +2 হবে, এখানে তো 0 তাই না, এখানে দেখো আবার ক্লোরিনের -1, ঠিক আছে না, ক্লোরিনের -1, তাহলে দুইটা আছে, তাহলে -2, এটাও কিন্তু আবার দুইটা আছে একই সাথে, এটাও দুইটা আছে, তাহলে এটার কত হবে? এটার এবার +1 হবে। তাহলে দেখো এইখানে এটার কত ছিল বলো, Hg ছিল এখানে 2, হয়ে গেছে কত? প্লাস, কমে গেছে, ঠিক আছে, কমে গেছে না, 2 থেকে জারণ সংখ্যা কমে গেছে, তার মানে কি হয়েছে? বিজারণ হয়েছে, বিজারণ, জারণ সংখ্যা কমে গেলে কি হয়? বিজারণ। আবার তুমি খেয়াল করো ক্লোরিন তো ক্লোরিনের জায়গায় ঠিকই আছে, এটা আবার কি হয়েছে? 0 ছিল, এই দেখো 0 থেকে আবার বেড়ে গেছে, বেড়ে গেলে কি হয়?
জারণ হয়, জারণ, এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনাল রিয়াকশন সম্ভবত, ঠিক আছে, ডিসপ্রপোর্শনাল রিয়াকশন এরকম কিছু বলা হয়, কারণ এখানে একই মৌলের জারণ ঘটে আবার একই মৌলের বিজারণ ঘটে। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। হ্যাঁ, তুমি 2-3 বার বিক্রিয়াটা দিছো, ঠিক আছে, এত কঠিন বিক্রিয়া তোমাদের দিবে না, এত কঠিন বিক্রিয়া তোমাদের দিবে না, ঠিক আছে, ডিসপ্রপোর্শনাল রিয়াকশন। কারণ দেখো তুমি একই মৌলের, এই যে 2 ছিল 1 হয়ে গেছে, তার মানে কমে গেছে বিজারণ, আবার এখানে 0 ছিল +1 হয়েছে, বেড়ে গেছে, বেড়ে গেলে জারণ। আচ্ছা, আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, ও গাইডে আছে। আচ্ছা প্রেমা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে গেছো, ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখি আমরা বিক্রিয়া, আমরা একটা এবার বিক্রিয়াগুলো শিখবো। HW তো তোমাদেরকে দিলাম, এরপরে আমরা বিক্রিয়াগুলো শিখবো। ধরো আমরা বিক্রিয়াগুলোয় যাই এখন। আচ্ছা, তোমরা উপস্থিতি এত হঠাৎ করে কমে গেল কেন বলো তো? মাত্র 1 ঘন্টা 9 মিনিট হয়েছে আমাদের। এই বিক্রিয়া কি করাবো বলো? তোমাদের উপস্থিতি দেখে তো হতাশ হয়ে যাচ্ছে তোমাদের উপস্থিতি দেখে। বিক্রিয়া তো অনেকগুলো ছিল, তোমাদের বিক্রিয়ার শ্রেণী বিভাগ, বিভিন্ন ধরনের বিক্রিয়া, অনেক বিক্রিয়া ছিল, অনেক বিক্রিয়া ছিল। বলো বিক্রিয়ার কি করবা? বিক্রিয়া শুরু করব বলো, নাকি বিক্রিয়া পরের ক্লাসে শুরু করব? জারণ বিজারণ বুঝাইতেই তো কাজ সারা হয়ে গেল। এরপর লাসাতেলিয়ার নীতি আছে, এরপরে আবার অনেকগুলো বিক্রিয়া আছে। আল্লাহ, এই অধ্যায়ে আরো একটা ক্লাস নেওয়া লাগবে আমার। তোমরা উপস্থিতি হঠাৎ করে এত কমে গেল, 70+ ছিল। আচ্ছা রিয়াদ বন্ধু ধন্যবাদ, রিয়াদ বলছে দিবে, এটা অনেকবার আসছে, তাহলে দিবে এবার। রিয়াদ যেহেতু বলছে দিতেও পারে। আচ্ছা করান, তাহলে আমরা বিক্রিয়া করাই, ঠিক আছে। এই এর একটু টেপ দিতে দেখি। এই যে বিক্রিয়া অনেকগুলো আছে, আমরা বিক্রিয়াগুলো দেখবো এবার। দাঁড়াও একটু ধৈর্য ধরো, আমরা টেপ লাগাই নি, এখানে টেপটা লাগাই নি। আমরা অনেক ধরনের বিক্রিয়া আছে, তো এই সবগুলো বিক্রিয়া করাবো আমরা। দেখি আর একটু সেটা। আর একটু নিচে দেওয়া লাগবে। আচ্ছা দেখো, তোমাদের এই যে অনেক ধরনের বিক্রিয়া আছে, আশা করি তোমরা এটা একটু দেখতে পাচ্ছ, যদিও একটু কষ্ট হচ্ছে দেখতে, তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখন আমরা এই বিক্রিয়াগুলো করাবো। দেখো প্রথমে রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বিক্রিয়ার দিক অনুসারে, তাপ অনুসারে, ইলেকট্রনের স্থানান্তর অনুসারে। বিক্রিয়ার দিক অনুসারে কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? বিক্রিয়ার দিক অনুসারে, এটা আমার মনে হয় একটু বেশি কাছে হয়ে গেছে, ঠিক আছে, এটাকে আমরা একটু বেশি ওই দিকে নিয়ে দিই, কারণ আমাদের বোর্ডে একবারে জায়গাই হচ্ছে না এটার জন্য। ওই দিকে নিয়ে দিই আমরা একটু। হ্যাঁ, এবার আমাদের সম্ভবত জায়গা হবে। হ্যাঁ দেখো, রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়ার দিক অনুসারে একমুখী বিক্রিয়া। যেমন দেখো, যে বিক্রিয়া শুধু একদিকে সংঘটিত হয়, দেখো ক্যালসিয়াম কার্বনেট, একে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে? তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড হবে প্লাস কার্বন ডাই অক্সাইড হবে। এটা একটা একমুখী বিক্রিয়া, এটা শুধু এটা ভেঙে এটাই তৈরি হবে, কিন্তু এখান থেকে এইদিকে তৈরি হবে না। কিন্তু এই বিক্রিয়াটাই তুমি যদি বদ্ধ পাত্রে সংগঠিত করাও, ঠিক আছে, একটা পাত্র ঢাকা, তো এই কার্বন ডাই অক্সাইডটা উড়ে যায়, ঠিক আছে, তাই আর এটা বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারে না। কিন্তু তুমি যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে একটা বদ্ধ পাত্রে তাপ দাও, তাহলে কি হবে? দেখো ক্যালসিয়াম অক্সাইড তো হবে, কার্বন ডাই অক্সাইড হবে। এবার এই কার্বন ডাই অক্সাইডটা আর উড়ে যেতে পারবে না, বদ্ধ পাত্রে উড়ে যেতে পারবে না। তখন কি হবে? তখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। তখন আমরা এটাকে বলবো কি মুখী বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। আশা করি এটা বুঝতে পারছো বিক্রিয়ার দিক অনুসারে। এবার আমরা তাপ অনুসারে দেখবো, ঠিক আছে। দেখি তোমরা উপস্থিতি কয়জন আছো। আচ্ছা তাপ অনুসারে দেখবো। আচ্ছা আমরা তাপ অনুসারে দেখি, এটা হয়তো বুঝতে পারছো। তাপ অনুসারে দেখো, এবার তাপ অনুসারে একটা আছে তাপহারী বিক্রিয়া আর একটা আছে তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে কি বলি আমরা? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী। দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কি হইতে পারে? আমি যদি এই যে নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে যখন কি উৎপন্ন করে? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, 2NH3
3। এটাকে আমাদের ডেল এইচ এর মান হয় কত, ডেল এইচ ইকুয়ালস টু তোমার এখানে মাইনাস 92 কিলোজুল হয়, ঠিক আছে। এই যে তাপ উৎপাদী বিক্রিয়া সবসময় মনে রাখবো ভাইয়া, ডেল এইচ এর মান থাকে নেগেটিভ, ডেল এইচ এর মান কি থাকে, নেগেটিভ থাকে। তাপ উৎপাদী বিক্রিয়া সবসময় ডেল এইচ এর মান নেগেটিভ থাকে। দেখো এটা হলো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ তুমি যখন বিক্রিয়ক থেকে উৎপাদের সাইডে যাচ্ছ তখন প্রচন্ড তাপ উৎপন্ন হচ্ছে। আবার তুমি যদি বিক্রিয়ক থেকে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসো তাহলে কিন্তু তাপ হারায় যাবে, তাপ হারাবে। তাহলে দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এই ডেল এইচ কে প্লাস এই মাইনাস কখন বসাবো আমরা, দেখো এটা আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ডেল এইচ কে কখন আমরা প্লাস বসাবো, কখন মাইনাস বসাবো। তুমি যদি এই ডেল এইচ যদি আলাদা করে দেওয়া থাকে তাহলে ডেল এইচ এর মান মাইনাস, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি ডেল এইচ একই সাথে দেওয়া থাকে বিক্রিয়কে থাকলে তুমি প্লাস দিয়ে লিখতে পারো। এই ডেল এইচ তুমি বিক্রিয়ক সাইডে প্লাস দিয়ে লিখতে পারো, যেমন এই যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন প্লাস তুমি প্লাস দিয়ে লিখতে পারো এখানে, ঠিক আছে। না সরি, তুমি এখানে মাইনাস দিয়ে লিখতে পারো, যে মাইনাস 92 কিলোজুল। এরপরে তুমি এটা লিখতে পারো 2NH3। দেখো এরপরে তুমি যদি এখানে বিক্রিয়ক সাইডে লিখতে চাও তাহলে মাইনাস দিয়ে লিখতে পারবা, আর যদি তুমি বিক্রিয়ক সাইডে না লিখে উৎপাদ সাইডে লিখতে চাও তাহলে এটাকে আর মাইনাস দিয়ে লিখতে পারবা না। এই যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, ঠিক আছে। তুমি এখানে লিখলা 2NH3, এখানে যদি তুমি উৎপাদ সাইডে লিখতে যাও তাহলে তোমার এখানে মাইনাস না প্লাস দিয়ে লিখতে হবে, প্লাস 92 কিলোজুল। আর যদি আলাদাভাবে এই যে ডেল এইচ এইভাবে দেওয়াই থাকে আলাদাভাবে, তাহলে তো তোমার এটা গুড লাক, আর কিছু করতে হবে না। আচ্ছা দেখো, আচ্ছা একটু দেখো এখানে, তাহলে এই যে এই পর্যন্ত আমরা দেখলাম এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপন্ন তাপটা তোমরা কোথায় বসাবা এটাও আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে তোমরা দেখো তাপহারী বিক্রিয়ায় আমরা কি করব, তাপহারী বিক্রিয়ায় আমরা কি করব। দেখো তাপহারী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া লিখি, তাপ উৎপাদী, এবার লিখবো আমরা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। তাপহারী বিক্রিয়ায় দেখো কি হয়, তুমি যদি 1 মোল নাইট্রোজেন, এদিক থেকে একটু লিখি আমরা, এই যে 1 মোল নাইট্রোজেন প্লাস 1 মোল অক্সিজেনকে নিয়ে বিক্রিয়া করাও, তাহলে কি হবে এটা দেখো, তাহলে 2 মোল নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে, 2NO। এই যে এখানে তাপ, এটা কি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া ডেল এইচ এর মান কি হয়, এই যে ডেল এইচ যদি আলাদাভাবে দেওয়া থাকে, ডেল এইচ যদি আলাদাভাবে দেওয়া থাকে তাহলে তুমি বলতে পারো প্লাস 180 কিলোজুল। কিন্তু তুমি যদি এই বিক্রিয়ক সাইডে লেখো তাহলে এটাকে এইভাবে লিখতে পারবে, তুমি নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তুমি যদি বিক্রিয়ক সাইডে লেখো তাহলে এখানে প্লাস 180 লিখতে পারবা, সমস্যা নাই। প্লাস 180 কিলোজুল ইকুয়ালস টু তুমি লিখতে পারবা 2NO। কিন্তু তুমি যদি এটাকে বিক্রিয়ক সাইডে না লিখে উৎপাদ সাইডে লেখো তাহলে ঝামেলা হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 2 নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এরপরে দেখো আমাদের 2NO। এইবার তুমি দেখো, তুমি এখানে উৎপাদ সাইডে লিখবা, তাই না, উৎপাদ সাইডে তাপটাকে লিখবা, তাহলে এটাকে আর প্লাস দিয়ে লিখতে পারবা না, এটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস 180 কিলোজুল। এটা বললাম যদি ডেল এইচ এর মান আলাদা করে দেয়া না থাকে, এই যে এই দুইটা কেস, ডেল এইচ এর মান আলাদা করে দেয়া না থাকলে এই দুইটা কেস হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা, বুঝলে আমাকে বলো, ক্লিয়ার। আচ্ছা এই অধ্যায়ের উপর আমার আরেকটা ক্লাস নিতে হবে, ঠিক আছে। আমিও ধারণা করছিলাম যতই আমি তাড়াহুড়া করি না কেন, যতই আমি মানে সময় সেভ করতে চাই না কেন, এই অধ্যায়ের উপর আরেকটা এক ক্লাসে তো শেষ দেওয়া যায় না। আচ্ছা আমরা তাহলে এখানেই বেসিক্যালি শেষ দিব হয়তো। এরপরে আমরা এই যে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে দেখো দুই ধরনের, একটা হলো রেডক্স আর একটা নন রেডক্স। আবার রেডক্স মানে জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া অনেক রকম আছে, সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, বিশ্লেষণ, প্রতিস্থাপন, দহন। আর নন রেডক্স দুই প্রকার, প্রশমন আরেকটা হলো অধঃক্ষেপণ। প্রশমন বিক্রিয়া তোমরা সবাই জানো, লবণ আর পানি বিক্রিয়া, লবণ আর পানি উৎপন্ন করে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, দিস ইজ কল অ্যাজ প্রশমন বিক্রিয়া, হ্যাঁ, প্রশমন রিয়াকশন। আর একটা অধঃক্ষেপণ জানো, এমন একটা যৌগ বা মৌল উৎপন্ন হয় যা পানিতে দ্রবীভূত হয় না সহজে, ওইটা নিচে অধঃক্ষেপ হিসেবে জমা হয়। আর বাদ বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে হয়তো বলে দিব তোমাদেরকে। আচ্ছা রাসেল মিয়া, কালকে কি ক্লাস হবে এটা আমাদের জানায় দেওয়া হবে গ্রুপে, হ্যাঁ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো আমি একবার রিভিউ করে দেই। আমরা প্রথমে দেখছি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াকে মূলত আমরা 3 ভাগে ভাগ করছি বিক্রিয়ার দিক অনুসারে।
তাপ অনুসারে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়ার দিক অনুসারে দুই প্রকার হইতে পারে, একমুখী আর উভয়মুখী। একমুখী কোনটা? যেটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়কে আসতে পারে না, ওটাকে বলে আমরা একমুখী। আর দ্বিমুখী বা উভয়মুখী কোনটা? যেটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হইতে পারে, এটা হলো উভয়মুখী। এরপরে তাপ অনুসারে আমরা কি বলছি? একটা তাপ উৎপাদী একটা তাপ হারি। যেই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে মানে প্রচন্ড তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? তাপ উৎপাদী। আর যেই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে তাপ হারাইতে থাকে এটাকে কি বলবো আমরা? তাপ হারি। এরপরে এই বিক্রিয়াগুলো আছে, এরপরে বিশেষ ধরনের কয়েকটা বিক্রিয়া আছে যেমন আদ্র বিশ্লেষণ, পানি যোজন, এরপরে আছে তোমাদের সমানুকরণ, পলিমারকরণ। এই বিক্রিয়াগুলো আমরা শিখবো, আমাদেরকে নেক্সট একটা পার্টে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস হবে, তোমাকে জানাই দেওয়া হবে রাসেল মিয়া কি ক্লাস হবে কালকে আমাদের। একটু ইকরা পাঠশালার গ্রুপে তুমি একটু আমাদের পেজে চোখ রাখো, হ্যাঁ ভাইয়া, অথবা গ্রুপে আমাদের অ্যাড হয়ে যাও। আজকের ক্লাসটা বলো কেমন লাগলো? সবাই আজকে নোট পোস্ট করবা যারা যারা শেষ পর্যন্ত ছিলা। আই হোপ আমার সব স্টুডেন্ট খুবই রেসপন্সিবল স্টুডেন্ট, সবাই ইনশাল্লাহ নোট পোস্ট করবে, কারণ আমি নোট পোস্ট করলে অনেক ভালো লাগে নিজের কাছে। নোট পোস্টকারী স্টুডেন্টকেও আমি অনেক বেসিক্যালি পছন্দ করি যারা নোট পোস্ট করে, কারণ আমি নিজেও অনেক নোট পোস্ট করতাম। হ্যাঁ, তোমাদের রিয়াদ ভাই আছে, রিয়াদ ভাইয়ের সাথে কোনোদিন দেখা হইলে তোমরা বলবা যে জিদান ভাই কি পরিমাণ নোট করতো। এত বেশি পরিমাণ নোট করতাম আমি যে আমার নোটের জন্য একটা লাইব্রেরি রাখা লাগতো আলাদা করে, এত পরিমাণ নোট করতাম। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। বলো তো আজকের মতো ক্লাসটা শেষ করে দিব? আচ্ছা, কবিতা জুই বলছো ভেরি নাইস, অসংখ্য ধন্যবাদ। রাসেল মিয়া বলছে অনেক ভালো হয়েছে ক্লাস। আচ্ছা, তোমাদের তারপরেও যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ আচ্ছা, হ্যান্ড রাইটিং এটা ডাজেন্ট ম্যাটার, হ্যান্ড রাইটিং কোনো প্রবলেম করবে না, তুমি হ্যান্ড রাইটিং কোনো প্রবলেম না। ঠিক আছে, তুমি ভার্সিটিতে পরীক্ষা দিবা, ভার্সিটিতে হ্যান্ড রাইটিং এর চান্স পাইতে গেলে হ্যান্ড রাইটিং কোনো ম্যাটার করে না। এসএসসিতে একটু হ্যান্ড রাইটিং ম্যাটার করে, এইচএসসি মানে তোমাদের ইন্টার লাইফটা এবং এসএসসি লাইফে সামান্য একটু ম্যাটার করে, অতটাও না। ঠিক আছে, এই 5%, 3% to 5% ম্যাটার করে হাতের লেখা। আচ্ছা, এই আমাদের মডারেটর যারা আছো তাওহিদা জান্নাতকে গ্রুপে অ্যাড করে দিও কেউ। হ্যাঁ, আমাদের মডারেটর ভাইরা, রিয়াদ বন্ধু থাকলে ওরা একটু গ্রুপে অ্যাড করে দিও তো। ও কমেন্টেই বলছে গ্রুপে অ্যাড করতে, ও হয়তো আমাদের গ্রুপে অ্যাড নাই। ঠিক আছে, আচ্ছা, আর তাওহিদা জান্নাত তুমি আমাদের ইকরা পাঠশালার পেজে একটু মেসেজ দিও আপু। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থই থাকবা। আবার আমাদের নেক্সট ক্লাসে সবাই সবার বন্ধু বান্ধবকে নিয়ে সুন্দর মতো নাদান নাদান বাচ্চাগুলো এসে খাতা কলম নিয়ে বসে যাবা, আমরা এই অধ্যায়টাকে একবারে শেষ করে দিব। হ্যাঁ, এই অধ্যায়ের আর কি কি আছে আমি বলি তোমাদেরকে। ঘনমাত্রা আর বিক্রিয়ার সাম্যাবস্থার একটা গ্রাফ আছে, আর লাসাতেলিয়ার নীতি আছে। যদি লাসাতেলিয়ার নীতি নিয়ে কারো খুব বেশি সমস্যা থাকে তাহলে এক কাজ করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে লাসাতেলিয়ার নীতির উপর আমার অনেক সুন্দর একটা ভিডিও আছে 17 মিনিটের, ওইটা যদি তুমি দেখো তাহলে আশা করছি লাসাতেলিয়ার নীতির উপরে তোমার বিন্দুমাত্র সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর যারা যারা এখনো আমাদের পেজটাকে ফলো দেও নাই, হ্যাঁ ভাইয়া পুরো একটু পেজটাকে ফলো করে রাখো। হ্যাঁ, এবং তোমার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকেও বলবা যে আমাদের ইকরা পাঠশালায় প্রতিদিন ক্লাস হয়, ক্লাসটা করার কথা বলবা, যে ভাইয়ারা অনেক কষ্ট করে অনেক সুন্দর করে আমাদের জন্য ক্লাসগুলো নেয়, তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই বিদায়। হ্যাঁ, দোয়া ইয়াদ রাখনা।